হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএ ক্লাউড প্রো। আজকের আলোচনার বিষয় স্টেট অফ দ্য আর্ট ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো ইন অ্যাজাইল। আজ আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে আছেন শফিক আহমেদ ফারুকি। তিনি এআই এক্সপার্ট লিমিটেড মালয়েশিয়াতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার পদে কর্মরত। তিনি একই সঙ্গে এক্স বুয়েটিয়ান এবং সার্টিফাইড স্ক্রাম মাস্টার। আজকের ওয়েবিনারে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে অ্যাজাইল মেথোডোলজি সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমসকে সাহায্য করতে পারে এবং গিট ব্যবহার করে কিভাবে আমরা সফটওয়্যার প্রোডাক্টসের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। অনুষ্ঠানের শুরুতে আমি লিসেনারদের বলবো ওয়েবিনার সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মতামত BA-cloudpro@gmail.com ইমেল করে জানাতে পারেন। টেকনোলজি রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করি। এছাড়া পূর্ববর্তী ও পরবর্তী ওয়েবিনারের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমাদের কমিউনিটিতে যোগদান করে আপনাদের মতামত জানাতে পারেন। আমি আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও ইমেল আমাদের স্ক্রিনে শেয়ার করছি। আপনারা যে কোনো সময় আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কে ঢুকে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। শুরুতেই ফারুকি ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, অ্যাজাইল মেথোডোলজি কি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে এর কি সম্পর্ক? ওকে, থ্যাংক ইউ স্যার ভাই। অ্যাজাইল মেথোডোলজিটা বোঝার জন্য আসলে আমি একটা স্টোরি বলতে পারি আমার জীবনের। তো এটা দেখতে আর একটু ইজি হবে জিনিসটা বোঝার জন্য। তো একবার আমার একটা ক্লায়েন্ট আমাকে বললো যে একটা হসপিটালের ওয়েবসাইট বানাতে হবে, কিছু ম্যানেজমেন্ট সিস্টেম ফিচার গুলো তৈরি করতে হবে। তো আমি স্কোপটা ডিফাইন করলাম যে আচ্ছা এইটা হচ্ছে স্কোপ। এখন আহ, এটা করতে আমার 3 মাস সময় লাগবে, এটা করতে আমার লাইক 10,000 ইয়ার্স মতো লাগবে। শুধু এরকম ভাবে আমরা একটা এগ্রিমেন্টে আসলাম। 3 মাস ধরে আমরা ডেভেলপ করে সব ফিচার ডেভেলপ করলাম। তারপরে ক্লায়েন্ট আমাকে বললো যে আসলে এখানে ডক্টর রেজিস্ট্রেশনটা আমরা দিতে ভুলে গেছি। তো এটা ছাড়া তো আসলে প্রোডাকশনে যাওয়া যাবে না। তারপর আমরা বললাম যে ঠিক আছে, আরো 2 মাস লাগবে এটা করতে, ডক্টর রেজিস্ট্রেশন এবং আরো যেসব ফিচার গুলো আছে সাথে ওগুলো করতে আরো 2 মাস লাগবে, এক্স অ্যামাউন্ট অফ টাকা লাগবে। আবার 2 মাস ধরে আমরা এটা করলাম, স্কোপ ডিফাইন করলাম, আবার আবার আমরা কাজ করলাম যে টাইম এবং কস্ট ঠিক করে তারপরে করে ফেললাম। এরপর তো সে বললো যে আসলে আহ, এটা ঠিক আছে, কিন্তু এটা লাইভ করার জন্য আমাদের আরো কিছু ইনফরমেশন লাগবে, ডাক্তারের সাথে ইন্টারাকশন এবং আরো কিছু। তো স্কোপ আবার চেঞ্জ হলো। এরকম ভাবে স্কোপ আরো 2-3 বার চেঞ্জ হওয়ার পরে আসলে এটা লাইভই হচ্ছে না। তারও ইন্টেনশন ছিল যে লাইভ করার জন্য, আমাদেরও ইন্টেনশন লাইভ করার জন্য, কিন্তু এটা লাইভ হচ্ছে না। সে অ্যাব্রাপ্টলি এটা ক্লোজ করে দিচ্ছে। তো এইটা একটা সিনারিও, যেটা হচ্ছে খুবই কমন একটা সিনারিও। কিন্তু যদি আমরা এটা টাইম ট্রাভেল করে যদি প্রথমে চলে আসি এবং আমি দেখতে পাই যে এরকম চেঞ্জ গুলো হয়েছে আগে, তাহলে আমরা কি করব? আমরা করবো যে আসলে স্কোপ তো চেঞ্জ হবে। স্কোপ চেঞ্জের জন্য আগেই আমরা প্রিপেয়ার থাকবো যে ওকে, তাহলে আমরা স্কোপ চেঞ্জের একটা অপশন দিয়ে যে প্রসেসটা তৈরি করব, সেই প্রসেসটাই হচ্ছে অ্যাজাইল প্রসেস। তার মানে আমাদের প্রথম যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে স্কোপ চেঞ্জটাকে আমরা ম্যানেজ করব। আমরা স্কোপ চেঞ্জ করার অপশন দিব, টাইম এবং কস্টটা ডিফার করবে, কিন্তু মানে ওয়াটারফলে ছিল এরকম যে টাইম এন্ড কস্টটা ডিফার করতো, স্কোপের উপর ডিপেন্ড করতো। আমরা এখন করতেছি টাইম এন্ড কস্টটাকে ঠিক রেখে স্কোপটাকে চেঞ্জ করার অপশন দিচ্ছি। সেটাই হচ্ছে আমার অ্যাজাইল মেথোডোলজি। তো এটা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমি এইটার একটা স্লাইড তৈরি করেছি, আমি মনে হয় এটা দেখাতে পারলে ভালো হয়, আমি হ্যাঁ, শেয়ার করি। ধন্যবাদ ফারুকি। আমি ফারুকিকে অনুরোধ করব তার ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে শেয়ার দিয়ে দিচ্ছি ফারুকি। আচ্ছা, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমরা ওই কথার মধ্যে আছি, সেহেতু আমরা আগে এই অ্যানেকডোটটা বলে নিই। তো এখানে হয়েছিল কি এরকম
যে আমরা যখন প্রথমে ইনিশিয়াল স্কোপ থাকলো, তারপরে মান্থ 1-এ কাজ করলাম, মান্থ 2-তে কাজ করলাম, তারপরে স্কোপ চেঞ্জ হয়ে গেছে। এরপর আবার মান্থ 4-এ কাজ করলাম, মান্থ 5-এ করলাম, আবার স্কোপ চেঞ্জ থার্ড টাইম হয়েছে, তারপরে আবার 5-6 করার পরে স্কোপ চেঞ্জ হয়েছে ফোর্থ টাইম। তো এখন যদি আমাকে বলা হতো যে ইউ ক্যান সি দ্য ফিউচার, মানে স্কোপ চেঞ্জ হবেই, তাহলে তুমি কি করবে? তাহলে আমি কি করবো আসলে, আমি স্কোপ চেঞ্জ হওয়ার অপশন দিব তাকে, যে ওকে একটা পার্টিকুলার টাইম ফ্রেমে স্কোপটা চেঞ্জ করতে পারবেন আপনি। তো প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অথবা প্রতি মাসে আপনার স্কোপটা চেঞ্জ করতে পারবেন, অথবা প্রতিদিন আপনি স্কোপ চেঞ্জ করতে পারবেন। স্কোপ চেঞ্জ করার অপশনটা দেওয়াটাই হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি ইন জেনারেল, শর্ট সেন্সে বলা হয়। তো আমরা যদি এখানে দেখি একটা জিনিস, যে এখানে দেখতে পাচ্ছেন যে সার্কেল গুলো আছে সেগুলো হচ্ছে এক একটা ইটারেশন। তো প্রত্যেকটা ইটারেশনের শেষে দেখবেন যে মাইক্রো আউটকাম লেখা আছে এখানে। তো এটা হচ্ছে যে আমরা একটা আউটকাম দিব ক্লায়েন্টকে, ক্লায়েন্ট ফিডব্যাক দিব। সেম থিং সেকেন্ড ইটারেশনে আবার ক্লায়েন্ট ফিডব্যাক দিব, থার্ড ইটারেশনে আবার আমরা কিছু আউটকাম দিব, ক্লায়েন্ট ফিডব্যাক দিব। তো ম্যানেজিং দ্য স্কোপ চেঞ্জিং ইন স্ট্রাকচারাল ওয়ে, এটাই হচ্ছে আসলে অ্যাজাইলের চাহিদা। এখন অনেক সময় বলা হয় যে আমরা আসলে অ্যাজাইল লাগবে কিনা, তো তখন আমাদের এটা আসলে আমার অ্যান্সার এরকম যে নো, অ্যাজাইল লাগবে না ইফ দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট উইল নেভার চেঞ্জ। কিন্তু আমরা রিয়েল লাইফে কি দেখি, যে আমার যে এই 12-13 বছরের এক্সপিরিয়েন্স আসলে আমি দেখি প্রত্যেকটা প্রজেক্ট 100% প্রজেক্টের স্কোপ চেঞ্জ হয়েছে। আর যখন আমরা দেখি যে বাই অন্যান্য স্ট্যাটাস কি বলে, 95% টাইম প্রজেক্ট ফেলিয়ারের মেইন কারণ হচ্ছে স্কোপ চেঞ্জ হয়। তো স্কোপ চেঞ্জ হওয়ার জিনিসটাকে আমরা আগেই চিন্তা করে নেবো যে স্কোপ চেঞ্জ হবেই হবে। তো আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতে পারি, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তো আমরা এই ফ্রেমওয়ার্ক গুলো দেখবো যে কিভাবে আজাইল মেথোডোলজিটা ইমপ্লিমেন্ট করা হয় বিভিন্ন প্রজেক্টে। অনেক ফ্রেমওয়ার্কের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এই দুইটা ফ্রেমওয়ার্ক, স্ক্রাম আর কানবান। কানবানে করা হয় কি, যদি ধরেন আমার কোনো প্ল্যানের মধ্যে যে আমি 1 সপ্তাহ প্ল্যান করতে পারি না, এভরি ডে চেঞ্জ হচ্ছে, তখন আমাদের কানবানটা আমরা ইউজ করতে পারি। এটা আসলে র্যাপিড ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। এবং যদি ধরেন আপনার কাজগুলো মোটামুটি নির্দিষ্ট, যেমন সাপোর্ট টাইপের কাজ, অলরেডি আপনার প্রোডাক্ট লাইভে, তখন এভরিডে আপনার ইউজাররা বলতেছে আচ্ছা এই জিনিসটা চেঞ্জ করতে হবে, এই জিনিসটা চেঞ্জ করতে হবে, তখন আমরা কানবান ইউজ করি। কানবান একটা খুবই ওয়ে সিম্পলিস্ট ওয়ে দ্যাট, মানে এখানে কয়েকটা কলাম থাকে, যে প্রথমে শুরু হয় টু ডু থেকে, তারপরে ইন প্রোগ্রেস, তারপরে কিউএ, এন্ড তারপরে ডান। এটা হচ্ছে নর্মাল ওয়ে, এটা একটা কনভেনশন ফলো করে সবাই, যাতে কোথাও কোনো রকম মানে ব্লকার না হয়, বটল তৈরি না হয়। সেজন্য করা হয় কি, ওয়ার্ক ইন প্রোগ্রেসের একটা লিমিট দেওয়া হয়, যে আসলে যদি 10 জন লোক থাকে তাহলে এটা আইদার 10টা কাজ থাকবে অথবা 12টা কাজ থাকবে, এরকম নির্দিষ্ট করে দেওয়া হয়, যে এর বেশি যাতে না হয়। এর বেশি হলে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো আসলে ডেলিভার হবে না। তো এখানে যদি এই বোর্ডটাই যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখতে পাবো যে এগুলো একটা ভিজুয়ালি আমাদেরকে হেল্প করতেছে দেখার জন্য যে প্রজেক্টটা কোথায় কোথায় যাচ্ছে। আর বিভিন্ন কলাম আছে, আর ওয়ার্ক ইন প্রোগ্রেসের লিমিটও আছে। এটা হচ্ছে কানবান, হচ্ছে সিম্পলিস্টিক ওয়ে অফ অ্যাজাইল। আর যদি আমরা দেখি স্ক্রাম, স্ক্রাম হচ্ছে কোয়াইট স্ট্রাকচার্ড, এবং এটা আসলে অনেকগুলো বেনিফিট আছে। তারপর আমি শুধু প্রথম জিনিসগুলো বলি, যে এটা আসলে যখনই আপনার অর্গানাইজ ডেভেলপমেন্ট আছে, তার মানে আপনি একটা প্ল্যান করার সময় পাচ্ছেন এবং ডেলিভারি করার সময় পাচ্ছেন, এটা হচ্ছে আসলে স্ক্রাম। এবং স্ক্রামের একটা মেইন পার্ট হচ্ছে টাইম বক্স প্ল্যানিং। আর এই যে টাইম বক্স করা হয় সেটাকে বলা হয় স্প্রিন্ট। এটা আইদার হতে পারে যে 1 উইক স্প্রিন্ট, অথবা 2 উইক স্প্রিন্ট, অথবা 4 উইক স্প্রিন্ট। তারপর আইডিয়ালি ধরা হয় 2 উইকস থেকে 4 উইকসটা হচ্ছে আইডিয়াল সিনারিও যখন আমাদের স্প্রিন্ট হয়। তো টাইম বক্স থাকে। তো আমি এই স্ক্রামের একটু ইন ডেপথে যাব, যে ইভেন্ট গুলা কি, কিভাবে কাজ করা হয়। ধরেন একটা প্রজেক্ট আপনি পেলেন এবং অলরেডি কনভিন্স করছেন আপনার ক্লায়েন্টের সাথে যে আমরা অ্যাজাইল ওয়েতে যাব এবং স্ক্রাম ফ্রেমওয়ার্কটা ফলো করব। তখন আমরা কিভাবে করব? তো আমরা প্রথম কাজটা হচ্ছে আমাদের রোল গুলো ডিফাইন করা, যে এখানে প্রোডাক্ট ম্যানেজার কে হবে। আইদার প্রোডাক্ট ম্যানেজার আসলে ক্লায়েন্টের, আপনি যদি চিন্তা করেন যে ক্লায়েন্টের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে প্রোডাক্ট ওনার, সে ডিসাইড করবে যে হোয়াট টু বি বিল্ড, সে ওন করে যে কি বানাতে হবে।
আর আর যদি আপনার প্রোডাক্টটা ইন হাউস প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে যে ইউজারের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে প্রোডাক্ট ওনার। সেকেন্ড রোল হচ্ছে স্ক্রাম মাস্টার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল। সেই এই রোলটার মেইন দায়িত্বটা থাকে হচ্ছে সে এনশিওর করে যে স্ক্রাম প্রসেসটা ঠিক মতো চলছে। অনেক সময় হয় যে কেউ খেয়াল না করাতে স্ক্রাম প্রসেস গুলো ঠিক মতো চলে না এবং তার ভ্যালুটা আমরা পাই না, যে আউটকামটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা পাই না। তো এই জন্য এই রোলটা খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড ওয়ান যেটা হচ্ছে ক্রস ফাংশনাল ডেভেলপমেন্ট টিম। ক্রস ফাংশনাল মানে হচ্ছে এখানে ডেভেলপার থাকবে, লাইক ব্যাকএন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, কিউএ এবং ডেভঅপস, সবাই মিলে একটা টিম থাকবে। তার মানে কি এই টিমটা একটা আউটকাম দিতে পারে, একটা শিপেবল প্রোডাক্ট ডেলিভার করতে পারে। এমন একটা টিম যে টিমের মধ্যে সব ধরনের পিপল আছে যারা একটা আউটকাম ডেলিভার করতেছে। যখন ডেলিভার করতেছে তারপরে আমরা ফিডব্যাক পাচ্ছি এবং দেন আমরা সেকেন্ড ফেজে যাচ্ছি। তো সেটাই, সেই জন্য আমাদের ক্রস ফাংশনাল টিম হচ্ছে ইম্পর্টেন্ট। স্ক্রাম রোলটা যখন আমাদের ডিফাইন করা হয়ে গেছে, তারপরে আমাদের কাজ হচ্ছে স্ক্রাম ভ্যালুটা দেখা। এটা অনেক সময় আমরা মিস করি, যে আমাদের মানে কোনো সময় চিন্তাই করি না যে ভ্যালুটা লাগবে কিনা। কিন্তু একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য স্ক্রাম ভ্যালুজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা আসলে আমার কাছে মনে হয় যে স্ক্রাম ভ্যালুজ গুলা খুবই টু দা পয়েন্ট এবং থটফুল। এটা শুধুমাত্র স্ক্রামে না, অ্যাজ এ ডেভেলপার আর কি আমাদের সবারই এই ভ্যালুগুলো থাকা উচিত। আমি খুব শর্টলি এই 5টা ভ্যালু ব্রিফ এক্সপ্লেনেশনটা দিই। একটা হচ্ছে যে কারেজ। একটু আমি ইন্টারাপ্ট করি শিওর। ফারুকি। লিসেনার আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন চ্যাট বক্সে। আর ফারুককে অবশ্যই ধন্যবাদ। নতুন আমরা কানবান সম্পর্কে জানতেছি। অ্যা এবং স্ক্রাম এবং কানবানের মতো একটা খুব আমি মনে করি প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য যে প্রসেস, আমি মনে করি লিসেনারদের অবশ্যই কিছু কোশ্চেন হয়তো থাকবে। আপনি কন্টিনিউ করতে পারেন। কোনো কোশ্চেন আসলে ওকে, আমি নো অবশ্যই প্রবলেম। আপনার কাছে ফরওয়ার্ড করে দিব। ওকে, তো প্রথম যেই ভ্যালুটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কারেজ। কারেজটা এইটা হচ্ছে যে আপনার, আপনি যদি একটা দেখেন যে আপনার একটা প্রোডাক্টের ফিচার আসলে কোনো ভ্যালু অ্যাড করবে না, আপনার কাছে মনে হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আপনার কাছে মনে হচ্ছে এটা ভ্যালু অ্যাড করবে না, কিংবা যেভাবে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তখন আপনার সেই কারেজ থাকতে হবে বলার জন্য যে এটা ঠিক হচ্ছে না। আপনি জুনিয়র ডেভেলপার হন, সিনিয়র ডেভেলপার হন, কিংবা যে পার্সনই হন, অথবা ডেভঅপস হন, এটা বলতে বলার সাহস থাকতে হবে। এটা আসলে নর্মালি মানে আমার এক্সপিরিয়েন্স বলে যে আহ, আমরা কিউএদেরকে কিছু বলতে পারি না, কিংবা কিউএরা ডেভেলপারদের কিছু বলতে পারে না। দেখা যায় যে তারা মনে করে যে এটা ডিফারেন্ট ডোমেইন, আমাদের বলা উচিত হবে কি হবে না, কিন্তু এইটা আসলে বলতে হবে। এটাই হচ্ছে ভ্যালু থাকা, যে যেটা যার ওপিনিয়ন আছে সেটা বলতে হবে, এটা ঠিক হোক কিংবা ভুল হোক, সেটা ভয়েস রেজ করার মতো কারেজ থাকতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ফোকাস। প্রত্যেকটা স্প্রিন্টে আমাদের একটা স্প্রিন্ট গোল থাকে যে আমরা এই এই জিনিসটা অ্যাচিভ করবো, এই ফিচারটা তৈরি করবো, কিংবা এই মডিউলটা বানাবো, অথবা এই 10টা কাজ শেষ করবো। তো যখন ফোকাস আমরা দিচ্ছি তার মানে হচ্ছে কি, নতুন করে যদি কোনো কেউ বলে যে না আমরা, আমাদের আরেকটা জিনিস দরকার, তাহলে আমরা বলবো যে না আমরা এটা করবো না, কারণ আমরা ফোকাসড টু দ্যাট পার্ট। তো এইটা হচ্ছে ফোকাস পার্ট। ফোকাস পার্ট মানেই হচ্ছে যে আমরা না বলতে জানতে হবে যে একটা জিনিস আসলে, একটা রিকোয়েস্ট আসলেই আমরা নিব না, কারণ আমাদের একটা ফোকাস আছে যে এই গোলটা অ্যাচিভ করতে হবে, তখন আমরা এই গোলের দিকেই থাকবো। থার্ড ওয়ান হচ্ছে কমিটমেন্ট। যখন আমরা স্প্রিন্ট প্ল্যানিং করি, লাইক প্রথমে আমরা চিন্তা করি যে আসলে এই এই 2 সপ্তাহের মধ্যে আমরা একটা 10টা টাস্ক শেষ করব, তখন এই নিজেদের মধ্যে এই কমিটমেন্ট থাকা উচিত যে আমরা এই 10টা শেষ করব। এটা আমাকে কেউ বলা লাগবে না যে আহ, এই কাজটার কি খবর, এই কাজটা হচ্ছে কিনা, এই কাজটা হচ্ছে কিনা। কারণ এইটা আসলে একজন ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা তাদের কি বলবো সেলফ এস্টিম আর কি থাকা উচিত, যে আমি যদি একটা কিছু কমিটমেন্ট করি তার মানে আমি এটা পূরণ করার জন্য, কমিটমেন্ট অ্যাচিভ করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সো এটা আমাকে কেউ পুশ করা লাগবে। তো সেই জিনিসটা হচ্ছে যে কমিটমেন্ট, সেটা যদি আমাদের টিমে থাকে
তাহলে টিমে আসলে প্রবলেম অনেক কম। ফোর্থ ওয়ান হচ্ছে রেসপেক্ট। এখানে এটা আসলে প্রথম প্রশ্নের সাথে কানেক্টেড, যে আমাদের একজন আরেকজনের সাথে এই জিনিসটা আহ, এটা বলা উচিত যে যদি কিউ একটা কিছু বলে অ্যাজ এ ডেভেলপার, আমার তাকে একটা রেসপেক্ট দেওয়া উচিত। কিউ এর একটা কিছু বলছে, একটা অপিনিয়ন বলছে, রেসপেক্ট দিলাম। আমি মানবো কি মানবো না সেটা ডিফারেন্ট থিংস, কিন্তু তার কথাটাকে রেসপেক্ট দিলাম। এবং তার যে কাজ, তার যে অপশন সেখানে আছে, যে কিউ এ অনেক সময় মনে হয় যে জুনিয়র ডেভেলপার আসলে কিছু করছে না, কিংবা ইন্টার্ন কিছু করছে না, কিংবা এইরকম যাতে আমরা না মনে করি। যে প্রত্যেকের রোলই ইম্পর্টেন্ট, একজন প্রত্যেকের কাজটাকে আমরা রেসপেক্ট করতে হবে, তাহলেই আসলে একটা ভালো টিম তৈরি হয়। এবং একজন সাহস পায়, একটা সেফ এনভায়রনমেন্টে সাহস পায় কথা বলার জন্য। আচ্ছা এই আমি মনে করতেছি এটা হওয়া উচিত। কারণ ইন্টার্নও একটা পরামর্শ দিতে পারে যে এই জিনিসটা আসলে আমি দেখতেছি এই কারণে হওয়া উচিত। সেই সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককে রেসপেক্ট করা উচিত। এখানে কোনো আসলে আহ এমন কোনো অপশন নাই যে কেউ ছোট কেউ বড়, এমন থাকা উচিত না। লাস্ট ওয়ান ইজ ওপেননেস। ওপেননেস এর কয়েকটা ধরন আছে, ক্যাটাগরি আছে। যে আপনি অন্যদের মতামত যেভাবে নিচ্ছেন, ওপেন থাকতেছেন, আপনি নিজের আইডিয়া বলতেছেন ওপেন, মানে আইডিয়াটাকে আপনি বলতে পারতেছেন, সেটা এক ধরনের ওপেননেস। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওপেননেস হচ্ছে, ধরেন প্রোডাক্ট ম্যানেজার বললো যে যদিও আমাদের 10টা কাজ করার কথা, কিন্তু 11 নম্বর একটা কাজ আসছে যেটা খুবই আর্জেন্ট, এটা আমাদের করতেই হবে, বিজনেসের সাথে এটা খুব কানেক্টেড। আমাদের সেই ওপেন হইতে হবে যে যেহেতু প্রোডাক্ট ম্যানেজার আমাদের মানে বিজনেসের সাথে বেশি কাছাকাছি, এবং সে যেটা বলেছে এটা খুব ইম্পর্টেন্ট, তো আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে পারি। কিন্তু যখন আমরা প্ল্যান চেঞ্জ করব, আমরা একই অ্যামাউন্টের কাজ আমরা ড্রপ করব। আমরা যদি 11 নম্বর কাজটা নিচ্ছি, তার মানে কোনো একটা কাজকে আমরা ড্রপ করে নেব, যে স্প্রিন্টে আসলে আমরা এইটাকে নিলাম এবং অন্যটাকে আমি বাদ দিলাম। তো ওই যে এটাকে যে নিলাম আমরা স্প্রিন্টের মধ্যে, সেটাকে আসলে ওপেননেস, সেটাই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওপেননেস বলতে পারেন। কারণ এই যে যখন থাকে, তখন প্রোডাক্ট ম্যানেজারও সাহস পায় যে হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট সেটা বলার জন্য। এগুলো হচ্ছে স্ক্রাম ভ্যালুজ। এটা আসলে যখনই আপনি ধরেন একটা প্রজেক্ট টিম লিড করবেন, তখন আপনার এই প্ল্যানটা থাকতে হবে যে আপনার টিমে স্ক্রাম ভ্যালুটা আছে কিনা। যদি আপনি সাস্টেইনেবল একটা টিম তৈরি করতে চান, তাহলে এই ভ্যালু গুলাকে এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে। এখন আমি বলবো যে টেকনিক্যালিটি ফারুকি, অফ। হ্যাঁ আগের বলেন। স্লাইডে একটা কোশ্চেন আছে ওকে, শিওর। আপনাদের কাছ থেকে, যে এখানে টাইমলাইনটা কে ডিফাইন করবে? যে আমরা টাইম যে, লাইন, হ্যাঁ, হোল্ড অন। আম- টাইম লাইন বলতে স্প্রিন্টের টাইম লাইন হ্যাঁ, অথবা প্রজেক্টের টাইম? প্রজেক্টের টাইমলাইন, ওকে, দুইটা পার্ট। মানে কমিটমেন্টের এখানে, যে ও, আমরা যে কমিটমেন্ট ডেফিনেটলি ডেভেলপার ডিসাইড করবে। লাইক অল দ্য ডেভেলপারস এন্ড কিউআর টুগেদার ডিসাইড করবে যে আমরা এতটুকু করতে পারবে এই 2 সপ্তাহে। এখানে দুইটা দুইটা পার্ট আসলে। একটা হচ্ছে যে অ্যাজাইল যখন আমরা চিন্তা করতেছি, তার মানে হচ্ছে যে প্রজেক্টের টাইমলাইন কিন্তু আমরা মানে আহ, বলতে পারতেছি না। কারণ আগে যেমন ছিল স্কোপ, মানে ওয়াটারফলে স্কোপ, টাইম এন্ড কস্ট সব সেম ধরে নিচ্ছি আমরা, কিন্তু এটা তো আমরা এখন করতেছি না। আমরা এখন করতেছি কি, টাইম এবং কস্টকে একটা স্ট্যাটিক ধরে নিচ্ছি, যে 2 সপ্তাহ একটা স্প্যান, এর মধ্যেই আমাদের সব প্ল্যান করতে হবে। 2 সপ্তাহে আমরা কতটুকু দিতে পারি। ধন্যবাদ ফারুকি। আশা করি লিসেনার আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ফারুকি, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ওকে। স্প্রিন্টের এখন একটু টেকনিক্যাল পার্টে আসে। যে স্প্রিন্টের টেকনিক্যাল মিনস স্প্রিন্টে কি কি ইভেন্টস থাকে, যে আমরা কি কি কাজ করব। তো মেইনলি স্ক্রাম মাস্টার আসলে এই ইভেন্ট গুলোকে লিড করে অথবা অ্যাঙ্করিং এর দায়িত্ব থাকে। প্রথম কাজটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং। ফার্স্ট ওয়ান আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর করে স্প্রিন্ট প্ল্যানিং। স্প্রিন্ট প্ল্যানিং যখন করে তখন আসলে, আচ্ছা আমার একটা জিনিস আছে এখানে, আমি দেখাতে পারি সুন্দর করে, যে 5টা জিনিস আছে তো: স্প্রিন্ট প্ল্যানিং, স্প্রিন্ট রিভিউ, রেট্রোস্পেক্টিভ, ডেইলি স্ট্যান্ড আপ এন্ড ব্যাকলগ গ্রুমিং। কিন্তু আমি একটা স্লাইড তৈরি করছি সেকেন্ডে, যে যদি ধরেন 2 সপ্তাহ একটা স্প্রিন্ট হয়, তাহলে এটা কোন কনভেনশন ফলো করাটা সবচেয়ে ইজিয়ার, অথবা আহ, আপনি বলতে পারেন যে সবার জন্য সুবিধাজনক হয়।
কনভেনিয়েন্ট হয়। তো ডে ওয়ানে হয় স্প্রিন্ট প্ল্যানিং। স্প্রিন্ট প্ল্যানিং এ আমরা কমিট করি যে আমরা এই 2 সপ্তাহে কতগুলো কাজ করব, এবং এর মধ্যে আসলে একটা টার্ম হচ্ছে যে আমরা এস্টিমেট করি যে আইদার আওয়ারলি এস্টিমেশন করি অথবা স্টোরি পয়েন্ট এস্টিমেশন করি। স্টোরি পয়েন্ট এস্টিমেশনটা হচ্ছে আসলে রাইট ওয়ে, ওয়েল অ্যাডাপ্টেড ওয়ে। আর তখন আমরা বুঝি যে আসলে এই 2 সপ্তাহে আমরা কতগুলো কাজ করতে পারবো। আর আরেকটা পার্ট আমি বলছি যে সেলফ অ্যাসাইনমেন্ট। এখানে কেউ কাউকে অ্যাসাইন করবে না টিকিটটা অ্যাসাইন হবে আসলে প্রত্যেকটা ডেভেলপার নিজে এটাকে সেলফ অ্যাসাইন করে নেবে যে আচ্ছা এটা আমার কাজ, আমি এটা পিক করব, এবং তারা এটা নিয়ে ডিসকাস করবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ডেইলি স্ক্রাম। ডে 2 to ডে 5 অনলি ইভেন্ট হচ্ছে ডেইলি স্ক্রাম। ডেইলি স্ক্রাম মানে হচ্ছে একদম সকালবেলা, মানে যদি আমরা সকালে কাজ করি, ওয়ার্কিং আওয়ারের প্রথমে আমরা বলবো যে 3টা কোশ্চেন অ্যান্সার দেবো, যে গতকালকে আমরা কি করেছি, আজকে আমাদের কি কমপ্লিট করার প্ল্যান, আর যদি কোনো ব্লকার থাকে সেই ব্লকারটা মেনশন করবো। এছাড়া যাই থাকবে, যে ধরনের কথাবার্তাই থাকবে, ডিসকাশন থাকলে সেই ডিসকাশনটা অফলাইনে হবে। সে কারণে স্ট্যান্ড আপ বলে, কারণ যখন দাঁড়িয়ে মিটিং করা হয় তখন মানুষ বেশিক্ষণ কথা বলতে চায় না। তো সেই জন্য এটাকে আসলে স্ট্যান্ড আপ মিটিং বলে। আমরা আহ, চাই না যে এই সময়টা আসলে বেশি ব্যয় হোক একটা ডেইলি স্ট্যান্ড আপ। ডে 6 একটা কাজ করা হয় ব্যাকলগ গ্রুমিং অথবা স্প্রিন্ট রিফাইনমেন্ট বলে এটাকে। সেটা হচ্ছে নেক্সট স্প্রিন্টে কি হবে সেটা নিয়ে একটা ডিসকাশন সেশন, যেখানে ডেভেলপার এবং প্রোডাক্ট ম্যানেজার টুগেদার ডিসকাস করে যে তোর প্ল্যানটা কি, কোন কোন জিনিসগুলো আর্জেন্ট, এবং অলসো একটা এস্টিমেশন করে যে প্রত্যেকটা কাজ আসলে স্টোরি পয়েন্ট এস্টিমেশন অনুযায়ী কত পয়েন্ট হওয়া উচিত। এবং যারা আসলে স্টোরি পয়েন্ট এস্টিমেশনটা করে না, নর্মাল আওয়ারলি এস্টিমেশন করে, সেসব প্রজেক্টে অথবা টিমে হয় যে শুধুমাত্র আওয়ারলি একটা এস্টিমেশন করে যে আচ্ছা এটা এত সময় লাগতে পারে, এটা এত সময় লাগতে পারে। এটা হয় ব্যাকলগ গ্রুমিং এ। ডে 6 মানে এটা হচ্ছে বেস্ট টাইম, বাট যে কোনো দিনই হতে পারে। ডে 7 to 9 হচ্ছে ডেইলি স্ক্রাম হয়, সেম থিং, একটা মর্নিং। ডে 10 টা ইম্পর্টেন্ট, সেখানে স্প্রিন্ট রিভিউ হয়। তার মানে হচ্ছে আমরা যে 10টা ধরেছি যে এই 10টা কাজ আছে আমাদের, এই 10টা কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি কি পারি নাই, এই ধরেন 8টা কমপ্লিট করেছি কিংবা 10টা বেশি কমপ্লিট করে ফেলেছি, এই জিনিসগুলো আমরা ডেমো করবো স্টেক হোল্ডারের কাছে। তো প্রোডাক্ট ম্যানেজার ডেফিনেটলি শুড বি দেয়ার। এছাড়াও অন্যান্য যদি স্টেক হোল্ডার থাকে, যদি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কিংবা অন্য কেউ যদি এর সাথে থাকে, তারা সবাই এই ডেমোটা দেখবে। যখন এই ডেমোটা দেখে মানুষ, তখন কিন্তু ভিজিবিলিটিটা বাড়ে, ডেভেলপার যে কাজগুলো করছে সেই ভিজিবিলিটিটা বাড়ে, এবং বাইরের স্টেক হোল্ডার দেখতে পারে আসলে কি কাজটা হয়েছে, এই 2 সপ্তাহে কি কি অ্যাচিভমেন্ট হয়েছে। আর লাস্ট ওয়ান হচ্ছে স্প্রিন্ট রেট্রো, দ্যাটস দ্য লাস্ট ইভেন্ট ফর ওয়ান স্প্রিন্ট। এই এই ইভেন্টের কি করা হয়, ইভেন্টে আসলে নর্মালি প্রোডাক্ট ম্যানেজার থাকেন, অনলি স্ক্রাম টিম থাকে, এবং তারা ডিসকাস করে যে কোন কোন প্রসেসটা ঠিক ছিল না, আর কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। সাপোজ ডেইলি স্ট্যান্ড আপে আমরা 10 মিনিটের জায়গায় 20 মিনিট নেই কিংবা আধা ঘন্টা নেই, সেটা একটা ব্যাপার তারা, মানে টিম বলতে পারে আসলে এত সময় নেওয়া উচিত না, কম সময় কম নেওয়া উচিত। কিংবা বলতে পারে যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ার না, আমরা সবসময় রিকোয়ারমেন্ট গুলো দেখতেছি যে স্ট্রাকচার্ড ওয়েতে নাই। এই সব প্রসেস ওরিয়েন্টেড ইনফরমেশন গুলো স্প্রিন্ট রেট্রোতে বলা হয়। এটা আসলে একটা সেফ প্লেস যেখানে সবাই তার ফিডব্যাক দেয়, এবং এই সময় অনেকে অ্যাপ্রিসিয়েশনও করতে পারে যে একজন একজনকে হেল্প করছে, বলতে পারে যে আচ্ছা টিমের এই লোকটা আমাকে এই কাজে হেল্প করছে, সেটা আসলে একটা ভালো কাজ করেছে। এটা হচ্ছে স্প্রিন্ট রেট। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ ফারুকি। আসলে খুব আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম ফারুকি থেকে। আসলে স্প্রিন্ট অ্যাডভেঞ্চারে আমরা কি কি করব, আমার মনে হয় আর কারো কোনো এই সম্পর্কে কোনো দ্বিধা বা কি করতে হবে এ নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না।
একটা কোশ্চেন আসছে লিসেনার কাছ থেকে। সে সম্ভবত একটা চ্যালেঞ্জ ফেস করে যে কিভাবে একটা স্প্রিন্টে ডিপেন্ডেন্সি মেইনটেইন করবে। উদাহরণস্বরূপ সে বলছে যে UI UX টিম HTML CSS রেডি করতে পারে নাই। সেক্ষেত্রে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে যে ওয়েট করতেছে UIX রেডি হওয়ার জন্য, আ সে কি করবে? আসলে এই যে ডিপেন্ডেন্সিটা কিভাবে ম্যানেজ করবে একটা স্প্রিন্টে? ওকে, একটা টার্মস আছে, সেটা হচ্ছে স্প্রিন্ট জিরো টার্মস অথবা ডিজাইন স্প্রিন্ট টার্মস, যেখানে আসলে আহ, এখানে আসলে একটা প্রথম জিনিস হচ্ছে যে ফিলোসফিক্যাল প্যারাডাইম শিফট আপনি বলতে পারেন। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে একটা মানুষ বসে আছে, তাকে কাজে লাগানো উচিত। এটা আসলে ইম্পর্টেন্ট না। সে যদি বসে থাকে, মানে বসে থাকতে পারে যদি আমাদের প্রপার ওয়ে থাকে, তার মানে তার জন্য কাজ বের করতে হবে, যে অন্য কোনো কাজ, অথবা সে ধরেন রিসার্চ করবে কিংবা অন্য কিছু করবে। কিন্তু এটা আসলে প্রোডাক্টের ডেলিভারির জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে এই যে ডিপেন্ডেন্সি কিভাবে কমানো যায়। তার মানে হচ্ছে যে আমাদের যারা প্ল্যান করতেছে, তাদের প্ল্যানিংটা এমন ভাবে করতে হবে যে ইউএক্স এর কত মিনিমাম পার্ট করে এটাকে আমি আহ, দিয়ে দিতে পারি রিয়েক্ট ডেভেলপারের কাছে কিংবা অ্যাঙ্গুলার ডেভেলপারের কাছে। মানে সবকিছু না করে যত কম টুকু করে এটা দিয়ে দিতে পারি। তো এটা আসলে টিমের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে কত কম করে আমি দিতে পারি। আমাদের নর্মালি এরকম থাকে যে আমাদের প্রতি আহ, কোনো কাজে একদিনের বেশি বাড়বে না। মানে সে এইচটিএমএল ডেভেলপার হোক কিংবা যে মানে যে ব্যাকএন্ড ডেভেলপার ফ্রন্ট এন্ড ডেভেলপার, কোনো কাজ যাতে একদিনের বেশি না হয়। তো স্ট্যান্ডার্ড হচ্ছে যে 4 ঘন্টার বেশি যাতে না হয়। যদি 4 ঘন্টার মধ্যে কোনো কিছু আমরা টাস্কটা দিতে না পারি, তার মানে টাস্কটা আসলে বড়, টাস্কটাকে আরেকটু ছোট করে দিতে হবে। আ তাহলে ওকে। এ এ এটা কি দাঁড়াচ্ছে যে এম প্রোডাক্ট ওনার যখন স্প্রিন্ট প্ল্যান করবে, তখন আ ডিপেন্ডেন্সিটাকে ম্যানেজ করবে এমনভাবে যাতে HTML, CSS তারা কিছু কাজ কমপ্লিট করে UI, UX ডেভেলপারের জন্য রেডি রাখতে পারে। সেরকম কিছু কি? আসলে এটা আসলে ডেভেলপারদের মানে দায়িত্ব, কারণ নর্মালি প্রোডাক্ট ম্যানেজাররা এটা বলতে পারে না যে মানে কার সাথে কে ডিপেন্ডেন্ট। তো হয় কি যে প্রথমে একটা স্প্রিন্ট প্ল্যানিং হয় ফার্স্ট ডেতে, এবং ওই দিনই একটা টেক স্প্রিন্ট প্ল্যানিংও হয়। যারা এরকম মানে ডিপেন্ডেন্সি থাকে, যেখানে টেকের একটা আলাদা একটা প্ল্যানিং করা দরকার পড়ে, তখন টেক এই একটা প্ল্যান করে যে আসলে এই কাজটার মধ্যে অনেক ডিপেন্ডেন্সি আছে। মানে স্প্রিন্ট প্ল্যানিং এর পরপরই এই কাজগুলোতে ডিপেন্ডেন্সি আছে, কিংবা এই কাজে সিস্টেম ডিজাইন করা লাগবে, এইসব জিনিসগুলো বের করে তখন তারা এই ডিপেন্ডেন্সি অনুযায়ী চিন্তা করে যে আসলে কত ছোট কাজ করে আমি এটা আরেকজনকে দিতে পারি। এটা হচ্ছে মানে যে আমরা প্ল্যানিংটা আসলে লিখিত থাকে না, কিন্তু এটা থাকে। হ্যাঁ বলেন। কাজটাকে ছোট, ছোট করে মানে একটু ডেলিভারি করলাম। তারপর UIX ডেভেলপার কাজ করলো। তারপর দেন আবার আ আম আ যে ডিজাইন করতেছে সে নেক্সট আরেকটু ডেলিভার করলো। এভাবে কি? গ্র্যাজুয়ালি? হ্যাঁ, এভাবেই মানে পুরো ফিলোসফিটাই এরকম যে যত কম সংখ্যক জিনিসটা আমি দিতে পারি, আমি ওটা দিয়ে দেবো। আমি ওটা রাখবো না আর কি আমার কাছে। যেমন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রেও এটা আসলে 3 দিন 4 দিন 1 সপ্তাহ লাগতে পারে একটা সিস্টেম ডিজাইন করতে। কিন্তু এটা চিন্তা করতে হবে যে কতটুকু মিনিমাম আমি করে দিয়ে দিতে পারি ডেভেলপারকে, যাতে সে শুরু করতে পারে। সেরকম এসটিএমএসএস এর ক্ষেত্রেও তাই, যে যত কম করে আমি দিয়ে দিতে পারি এসটিএমএসএস থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে, তো সেটাই হচ্ছে আমার টার্গেট। তো এভাবে আসলে টাইম বাই করা হয় আর কি প্রত্যেকটা রোলের ক্ষেত্রে। উম আ আরেকজন সাজেশন করছেন লিসেনার কি প্রত্যেকটা টিমের জন্য কি আলাদা স্ক্রাম করতে হবে সেক্ষেত্রে? মানে ছোট, ছোট আরো ছোট টিম করে যেমন UIX টিমের জন্য আলাদা স্ক্রাম দেন অ্যাম না, না, এটা করতে হবে না। এটা আসলে ক্রস ফাংশনাল টিমের ভিতরেই থাকবে। মানে সবকিছু তো পুরোপুরি প্ল্যান্ড ওয়েতে যাবে না, মানে এর মধ্যে অনেক মানে ফ্রিকশন থাকবে, কথাবার্তা বলা থাকবে, তারপরে এই কাজগুলো হবে। তো সেই জন্যই আসলে ক্রস ফাংশনাল টিম থাকা লাগবে, যে ইউএক্স ডেভেলপারও আসলে এর ভিতরে থাকে।
যারা ধন্যবাদ HTML ফারুকী। CSS, সরি, নট EX, HTML CSS যারা করতেছে। আচ্ছা। ধন্যবাদ ফারুকী। আশা করি লিসেনার আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, আমরা ছিলাম হচ্ছে ইনসাইড এ স্প্রিন্ট, সেটা বলার কোন ডেতে কোনটা করা যেতে পারে, এটা একটা কনভেনশন, সেই কনভেনশনটা আমরা ফলো করছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। নেক্সট হচ্ছে let me- এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো। যখন ধরেন আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি কিভাবে কাজ করবেন, আমি এটা খুব সিম্পলিস্টিক ওয়েতে এটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এর চেয়ে আসলে অনেক কমপ্লেক্স হইতেও হয়। যখন আপনি থার্ড পার্টি সিস্টেমকে ইন্টিগ্রেট করবেন তখন আরো কমপ্লেক্স হবে, কিন্তু প্রথমটা আমি বলিনি। সেটা হচ্ছে প্রথম কাজই হচ্ছে সেলফ অ্যাসাইনমেন্ট। ডেভেলপার সেলফ নিজেকে নিজে অ্যাসাইন করবে, আচ্ছা এই কাজটা আমি করব। কাজ করার ক্ষেত্রে সে প্রথমে এটাকে মার্ক ইন ইন প্রোগ্রেস করে নেবে। কাজ এখন শুরু করেনি কিন্তু তার আগেই ইন প্রোগ্রেস করবে। তারপরে কি করবে, তারপরে সে কোড কমিট করবে, কোড চেঞ্জ করবে, ফাইল চেঞ্জ করবে, এভরিথিং করার পরে আমি এটাকে নাম দিলাম না পুশ দা কোড। এখানে আসলে অনেকগুলো স্টেপ, কিন্তু আমি যেটা বললাম যে পুশ দা কোড, এখন এখানে উপরে দেখতে পাবেন আপনারা ফলোইং ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি। এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি ফলো করতেছেন, কোন ধরনের প্রজেক্টে, সেটা আমি ডিটেইলে কিছুক্ষণ পরে বলবো। তারপরে হচ্ছে আপনার ইনফর্ম ডেভঅপস, ডেভঅপস কে বলবেন যে আমার কাজ শেষ, আপনি এখন কিউএ সার্ভারে ডিপ্লয় করেন। এই জিনিসটা কিন্তু আসলে অটোমেট করা উচিত এবং অটোমেট করাটাই হচ্ছে রেকমেন্ডেড। তো অটোমেট করার জন্য সিআইসিডি পাইপলাইনের জন্য অনেক ধরনের টুলস আছে, সেই সব টুলস ইউজ করে আমরা অটোমেট করতে পারি। কিন্তু ধরেন আপনার এখন অটোমেশন করার অবস্থান নাই, তাহলে আপনি এই এই জিনিসটা ফলো করবেন। তারপরে হচ্ছে কিউএ ইঞ্জিনিয়ার এটাকে টেস্ট করবে, টেস্ট করার পরে যদি পাস করে, যদি ফেল করে তাহলে তো এটা আবার অ্যাসাইনমেন্ট চলে যাবে, যে সেলফ অ্যাসাইনমেন্ট চলে যাবে, টুডুতে চলে যাচ্ছে। যদি পাস করে তারপরে আবারও আমি ইনফর্ম করতেছি ডেভঅপসকে প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করার জন্য, তারপরে আমরা প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় করতেছি। এটাও কিন্তু অটোমেট করতে হবে। তো অটোমেট করার জন্য আসলে অনেক টুল আছে এখন। তো আসলে বিটবাকেট, গিটহাব প্রত্যেকেরই অ্যাকশনস আছে, পাইপলাইন্স আছে, তো এটা ইউজ করা যায়। টেরাফর্ম আছে, জেনকিন্স আছে, তো এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে আমরা এই অটোমেট করতে পারি। কিন্তু আপনার যদি আলটিমেটলি এটাই আসলে ফ্লো, কিন্তু অটোমেট করতে পারলে এটা আসলে খুব দ্রুত আমরা ডেপ্লয়ে যেতে পারি, দ্রুত ফিডব্যাক পাই। যে কথাটা বলেছিলাম এখানে এর আগে, যে ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি, পুশ দ্য কোড, দ্যাট পার্ট, অনলি ফোকাসিং অন দ্যাট পার্ট। এখন আসলে আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে দেখবেন যে অনেক ধরনের ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি থাকতে পারে। এর মধ্যে এই তিনটা ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি হচ্ছে, বাই দ্য ওয়ে তার আগে আমি একটা কোশ্চেন নিয়ে নিই, যেহেতু ব্রাঞ্চিং স্ট্র্যাটেজিটা একটু ডিপে চলে যাচ্ছে। কোনো কোশ্চেন আছে এখানে? এখন কোনো কোশ্চেন নাই। কোশ্চেন ওকে, আসলে অবশ্যই আপনাকে আমি ফরওয়ার্ড করে দেব। ওকে, ওকে। নাও ব্রাঞ্চিং স্ট্র্যাটেজিতে আমরা যদি বলতে পারি যে ফর্কিং ওয়ার্কফ্লো একটা আছে, গিট ফ্লো একটা আছে, গিট হাব ফ্লো আছে। এগুলো হচ্ছে পপুলার। আমরা আসলে ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি ফলো নাও করতে পারি, সেটাও আসলে কোনো প্রবলেম না, কিন্তু কনভেনশনাল ওয়েতে যে আমাদের এটা আসলে করলে ভালো, তাহলে নতুন ডেভেলপাররা আসলে জানবে যে আসলে আমরা এখন ফর্কিং ওয়ার্কফ্লো ইউজ করি, গিট ফ্লো ইউজ করি। আর এগুলো কমিউনিটিতে খুবই পপুলার, এই জন্য এদের অনেক ডকুমেন্টেশন আছে। সো আমরা যে অ্যাজ এ নিউ ডেভেলপার আমরা যা ওই দেখতে পারি যে ডকুমেন্টেশনে কি বলা আছে, সেই থেকে আমরা শিখতেও পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা অটোমেট করি, এটা খুব হেল্প করে যে যদি আমরা প্রপার প্রসেস ফলো করি। তো আমরা এক ওয়ান বাই ওয়ান দেখি ফর্কিং ওয়ার্কফ্লোটা কি এবং কোথায় ইউজ করি। তো ফর্কিং ওয়ার্কফ্লোটা আসলে নর্মালি আমরা যখন পাবলিক রিপোতে কন্ট্রিবিউট করতে চাই, ধরেন কমিউনিটিতে আমরা দেখি যে রিয়েক্ট জেএস একটা লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টের, যেটাতে আমরা চাই যে একটা মানে কন্ট্রিবিউট করব, তখন আমরা এটা ইউজ করতে পারি। সিমিলারলি ভিউজেস অথবা ওয়ার্ডপ্রেসও করতে পারি। এবং বাংলাদেশে অনেকে আসলে ওয়ার্ডপ্রেসে করছে, তো ওয়ার্ডপ্রেসের কন্ট্রিবিউটর হিসেবে প্রচুর মানুষ আছে। আর যদি আমরা মানে অ্যাডভান্স লেভেলের ডেভেলপার হই, আমরা আসলে লিনাক্স কার্নেলেও করতে পারি যদি আমরা কাজ করতে চাই। তো এখন এটা কিভাবে করে সেটা আমরা আসলে দেখবো। তার আগে একটু বলে নিই যে আমি একবার একটা কোম্পানিতে পেয়েছি যে মাল্টিপল টিম একটা রিপোতে কাজ করে, সেম রিপো মাল্টিপল টিম কাজ করে, তখন তারা এরকম
মেইনটেইনার ইউজ করে এবং এটা ফলো করে কাজ করে। তো এই দুইটা ক্ষেত্রেই আমি দেখেছি যে সবসময় ফোর্কিং ওয়ার্কফ্লোটা ইউজ করে। ফোর্কিং ওয়ার্কফ্লোর এই 5টা আসলে স্টেপস বলতে পারি অ্যাজ এ ডেভেলপার আমরা কি করব। সো এই ইয়েলো কালারটা ধরেন আমরা একটা রিঅ্যাক্ট জেএস অথবা অ্যাটম একটা রিপো, সেই রিপো থেকে আমরা গিট ক্লোন করবো। ফোর্ক করা মানেই আসলে সার্ভার সাইডের গিট ক্লোন করা। সো আমরা যদি এটা গিটহাবে থাকে, গিটহাব থেকে আরেকটা গিটহাবের রিপোজিটরি হিসেবে তৈরি হয়, সেটা হচ্ছে এই রেড ওয়ান, এটা। এবং তারপরে আমি আমার লোকাল মেশিনে গিট ক্লোন করে নিয়ে আসবো। তো প্রথমে আমি করলাম কি ফর্ক করলাম, তার মানে এটা সার্ভার সাইডে গিট ক্লোন হলো, তারপরে আমি লোকালে নিয়ে আসলাম ফোর্ক করে। তো আমার মেশিনে এখন অ্যাটম রিপোজিটরিটা আছে। অ্যাটম একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাটম অথবা রিঅ্যাক্ট.জেএস যেটা করতে চাই সেটার একটা ক্লোন আছে আমার। নেক্সট হচ্ছে সেট আপস্ট্রিম। আমার লোকালে যা আছে সেটা আমি দুইটা আপস্ট্রিম তৈরি করব। একটা হচ্ছে যে আমার অরিজিন, যেটা আমার গিটহাবে আছে, এখানে দেখতে পাচ্ছেন অরিজিন। আরেকটা হচ্ছে যেটা প্রপার মেইন ওয়ান, সেটার সাথে। কারণ অনেক মানুষই তো আপডেট করতেছে সেটা, আমার তো লেটেস্ট কোডটা নেওয়া লাগবে। তো সেই জন্য ওইখানে একটা আপস্ট্রিম আমি দিয়ে রাখবো। তো যখনই কোনো নতুন কিছু আসে আমি সেটাকে যাতে গিট পুল করেই নিয়ে নিতে পারি। তো এই সেট আপস্ট্রিমটা করে নিতে হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেইনটেইনার আছে মাঝখানে। তো এই যে মেইনটেইনারটা আসলে মেইনটেইন করে যে আপস্ট্রিমের এই মেইন রিপোর্টটা প্রপার কোড পাচ্ছে কি পাচ্ছে না। তো যখন আমার কাজ শেষ হয়ে যাবে, আমি একটা কমিট করলাম, আমি কমিট করে প্রথমে পুশ করব আমার সার্ভার সাইডের অরিজিনে, গিট অরিজিনে। আমার সার্ভার সাইডে আমি যখন আপ করে দিলাম, তারপরে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ওপেন পুল রিকোয়েস্ট। পুল রিকোয়েস্ট আর পুল কিন্তু এক না। এই জায়গায় আমরা মানে যখন আমরা প্রথম শুরু করি তখন আমরা কনফিউজ ছিলাম যে আসলে পুল রিকোয়েস্ট জিনিসটা কি। পুল রিকোয়েস্টটা হচ্ছে আমি একটা রিকোয়েস্ট করতেছি মেইনটেইনারের কাছে যে আমার যে কাজটা আছে সেটাকে পুল করে নাও অথবা মার্জ করে নাও। তো যদি আমরা গিট হাব ইউজ করি তাই এটাকে বলা হয় পুল রিকোয়েস্ট। বিটবাকেটেও এটা বলা হয় পুল রিকোয়েস্ট। আর যদি আমরা গিট ল্যাব ইউজ করি তখন এটা বলে মার্জ রিকোয়েস্ট। কিন্তু সবগুলোই একই পারপাস। তো আমি বললাম যে মেইনটেইনারকে যে এই একটা রিকোয়েস্ট আসছে, আমাকে আমার এই কোডটা তুমি অ্যাড করে নাও তোমার মাস্টার ব্রাঞ্চে। তো এটাই হচ্ছে একটা রিকোয়েস্ট সেন্ড করা। এরপরে আসলে আমাদের কোনো দায়িত্ব নেই, মেইনটেইনার দায়িত্ব যে সে এটাকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে অথবা সাজেশন দিবে যে আচ্ছা এটার সাথে এই জিনিসটা অ্যাড করো। আমি একবার ডকট্রিনের রিপোজিটরিতে ওপেন পুল রিকোয়েস্ট করেছিলাম, তারা বলছে যে এটার সাথে ব্যাকওয়ার্ড কম্পিটেবল না। তো টেস্ট কেসের মধ্যে ব্যাকওয়ার্ড কম্পিটেবল অ্যাড করো, তারপরে পুল রিকোয়েস্ট করো। তো এইভাবে ডিসকাশনের পরে আমরা সেন্ড করতে পারি পুল রিকোয়েস্ট, এবং অ্যাজ এ কন্ট্রিবিউটর আমরা কন্ট্রিবিউট করতে পারি। তো এটা হচ্ছে ফোর্কিং ওয়ার্কফ্লো। আর যখন আমরা নর্মালি একটা কোম্পানিতে কাজ করি, অনেকেই আসলে গিট ফ্লোটা ইউজ করে। গিট ফ্লোটা খুবই স্ট্রাকচার্ড, এবং এটার মেইন দুইটা প্রোজ হচ্ছে যে ভার্সনটা ম্যানেজ করা যায় খুব সুন্দর করে, এক্সপ্লিসিটলি ম্যানেজ করা যায়। ভার্সন 1, ভার্সন 1.2 সবকিছু সুন্দর করে ম্যানেজ করা, আলাদা আলাদা ব্রাঞ্চ করা। এবং যদি আমাদের ধরেন এই প্রজেক্টটাতে বিভিন্ন ভার্সন বিভিন্ন মানুষ ইউজ করতেছে, তো এবং আমাদের সেটা মেনটেন করতে হয়, তাহলে আসলে গিট ফ্লোটা খুবই সুইটেবল। এবার আমরা গিট ফ্লোর ক্ষেত্রে একটু ইন ডিটেলে যাই। এটা কিরকম? এটা খুবই পপুলার, লাইক লাস্ট 10 বছর ধরে এটা পপুলার। তো আমাদের চিন্তা করতে হবে যে আসলে এটা পপুলার হওয়ার কারণ হচ্ছে যে এটা খুবই স্ট্রাকচার। তো এই ইমেজটা সবাই আসলে এই ইমেজটা থেকেই আসলে মনে করে যে স্ট্যান্ডার্ড, এবং তারপরে ডিটেলে যায়। তো আমি এটার একটু ভাগ করে ছোট ছোট ভাগে দেখাই। তো প্রথম কাজ হচ্ছে আমাদের জানতে হবে যে কতগুলো ব্রাঞ্চ আছে এখানে। আসলে মেইন দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, একটা হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ। মাস্টার ব্রাঞ্চে সবচেয়ে ক্লিন কোডটা থাকে, যে কোডটা প্রোডাকশনে যায় ডিপ্লয় করা হয়। আর ডেভেলপের ক্ষেত্রে সবচেয়ে লেটেস্ট কোডটা থাকে। তো মাস্টার আর ডেভেলপের মধ্যে প্রথম রিলেশনশিপটা হচ্ছে যে আমি চেক আউট করলাম মাস্টার থেকে, একটা ডেভেলপ ব্রাঞ্চ তৈরি করলাম। এরপর থেকে মানে ডিরেক্টলি আমরা ডেভেলপ থেকে মাস্টারে কোনো সময় মার্জ করবো না। এখানে শুধুমাত্র
বোঝানোর জন্য দেখানো হয়েছে এখানে যে এটা ডেভেলপ থেকে মাস্টারে মার্জ করা হয়েছে, কিন্তু এটা আসলে কোন সময় করা হয় না, কারণ এখানে আরো কিছু ব্রাঞ্চ আছে। তো আমরা নেক্সট স্লাইডে দেখি। যখন আমাদের ডেভেলপ ব্রাঞ্চ থাকে, ডেভেলপ ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা ফিচার তৈরি করার সময় নতুন করে ব্রাঞ্চ তৈরি করে। তারা তো ব্রাঞ্চ চেক আউটটা করে হচ্ছে ডেভেলপ থেকে ব্রাঞ্চ আউট করে কোড গুলো কমিট করে। এখানে পিঙ্ক কালারে যেটা দেখা যাচ্ছে, কোড কমিট করে এবং তারপরে ডেভেলপে মার্জ করে। তো এটাই হচ্ছে প্রত্যেকটা ফিচার ডেভেলপ করার পরে মার্জ করার সিস্টেম। কিন্তু আমরা তো আসলে রিলিজ করি যে এক সপ্তাহ পরে অথবা এক মাস পরে কিংবা একটা পার্টিকুলার ডেটে রিলিজ করি। তার আগে থেকেই আমাদের প্ল্যান করতে হবে। এটা যেহেতু স্ট্রাকচার্ড ওয়ে, আগে থেকেই প্ল্যান করতে হবে যে রিলিজ হচ্ছে আমাদের 10 তারিখে কিংবা 20 তারিখে। তো এখন আমরা রিলিজ ব্রাঞ্চ তৈরি করব এবং রিলিজ ব্রাঞ্চের মধ্যেই আমরা সব কোড গুলো কমিট করবো। তো যখন রিলিজ ব্রাঞ্চের জন্য সবকিছু কোড কমিট করলাম, টেস্ট করে দেখলাম যে সব ওকে, এখন মার্চ করতে হবে, তখন আমরা দুই জায়গায় মার্চ করবো। একটা হচ্ছে প্রোডাকশনে, এই মাস্টারে, আরেকটা হচ্ছে আমার ডেভেলপ ব্রাঞ্চে। তখন এখন ডেভেলপ ব্রাঞ্চ আর মাস্টার ব্রাঞ্চটা তখন আইডেন্টিক্যাল হয়ে যায়। আর আমরা অবশ্যই রিলিজ ব্রাঞ্চের নামটা ভেবে দিব যেভাবে আমরা ভার্সনটা তৈরি করতে চাই। যেমন এখানে দেখা হচ্ছে 1.0, তা সেভাবে মাস্টার ব্রাঞ্চের ক্ষেত্রেও ট্যাগ হিসেবে দেওয়া আছে 1.0। এবং তার মানে হচ্ছে আমি যখনই কোনো ভার্সন থেকে কোনো ভার্সনে যেতে চাবো, এই ট্যাগে চলে গেলেই আমার কিন্তু রোল ব্যাকটা হয়ে গেল। কোনো একটা প্রবলেম থাকলে আমরা সহজে রোল ব্যাক করতে পারবো। আরেকটা কেস আসে, সেটা হচ্ছে প্রোডাকশনে যদি আমরা কোনো সময় দেখি যে একটা বাগ পাওয়া গেছে এবং আমাদের হাতে কোনো সময় নেই এটাকে ডেভেলপ ব্রাঞ্চে নিয়ে রিলিজ প্ল্যান করে তারপর রিলিজ দেয়া, তখন আমরা কি করি, সরাসরি মাস্টার ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ তৈরি করি, যেটাকে হটফিক্স ব্রাঞ্চ বলতেছি। এবং হটফিক্স ব্রাঞ্চে আমাদের সব কোডগুলো চেঞ্জ করার পরে আবার আমরা দুইটা ব্রাঞ্চে মার্জ করি, একটা হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চে, একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চে। আবার ট্যাগ করার সময় আমরা প্রপারলি ট্যাগ করতেছি। নর্মালি হটফিক্স এর জন্য আমরা 3 নম্বর স্লটে ভার্সনিংটা করি। ভার্সনিং এর ক্ষেত্রে আসলে এরকম ব্যাপার আছে যে আমাদের সিমান্টিক ভার্সনিং বলে, যেখানে আসলে তিনটা ক্যাটাগরিতে ভার্সনিং। তো হটফিক্স গুলো সাধারণতই লাস্ট ক্যাটাগরিতে পড়ে। যেমন 1.2 ছিল আগের ভার্সন, এটা হয়ে যায় 1.2.1। এটা হচ্ছে হটফিক্স ব্রাঞ্চের চেহারা। এই 5 ধরনের ব্রাঞ্চ আছে। মেইন ব্রাঞ্চটাই শুধু হচ্ছে যে মাস্টার আর ডেভেলপ, যে ব্রাঞ্চগুলোর নাম চেঞ্জ হয় না। কিন্তু অন্য যেসব ব্রাঞ্চগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রেই নাম চেঞ্জ হয়, ভার্সনের সাথে মিল রেখে নাম দেওয়া হয়। হটফিক্স 1.2, হটফিক্স 1.2.1, রিলিজ 1.0, 2.0 এভাবে। এবং মাস্টারে ট্যাগ ছাড়া কোনো কমিট থাকে না, সবগুলোই সবগুলোতে ট্যাগ থাকতে হবে। এটা হচ্ছে গিট ফ্লো গেল। গিট ফ্লোতে কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা গিটহাব ফ্লোতে চলে যেতে পারি। ফারুকী, কিছু কোশ্চেন আছে, তবে এই গিট ফ্লো সম্পর্কিত না। তো আমি আচ্ছা, তাহলে আমি আপনার পরে প্রেজেন্টেশনের শেষে আমি কোশ্চেনগুলো আপনাকে বলবো। শিওর। সো গিটহাব ফ্লোটা এখন আসলে কোয়াইট পপুলার। আমি বলবো যে এটা আসলে প্রিডমিনেন্ট হয়ে গেছে, কারণ এটা একটু সিম্পলিফাইড ভার্সন। যেহেতু গিট ফ্লোটা অনেকটা স্ট্রাকচার এবং এটা মানুষের একটা লার্নিং কার্ভ থাকে এটা শেখার জন্য, ম্যানেজ করার জন্য। তো অনেকেই মনে করে যে এটা আসলে ইজিয়ার। গিটহাব ফ্লোটা আসলে গিট ফ্লো আর ফোর্কিং ওয়ার্কফ্লোর সাথে কাইন্ড অফ কম্বাইন্ড। গিটহাব এটাকে বেশি প্রমোট করে আর গিট ফ্লোটা অ্যাটলাসিয়ান বেশি প্রমোট করে। গিটহাব ফ্লোর ক্ষেত্রে কি হয়, যখন মানে এই 6টা স্টেপস আছে, প্রথম স্টেপে হচ্ছে যে আমরা মাস্টার ব্রাঞ্চ অথবা গিটহাবে, এখন এটাকে নাম চেঞ্জ করা হয়েছে, মেইন ব্রাঞ্চ বলা হয়। তো মেইন ব্রাঞ্চ থেকে প্রথমে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করব। আগে যেমন ডেভেলপ ব্রাঞ্চ ছিল, এখানে কোনো ডেভেলপ ব্রাঞ্চ বলে কিছু নেই, সরাসরি একটা ফিচার ব্রাঞ্চ তৈরি করব। এবং ফিচার ব্রাঞ্চে আমি কমিট করলাম আমার কোডগুলো। কমিট করতে করতে যখন আমার দেখলাম যে সবকিছু কমিট করা শেষ, আমার পুশ করা শেষ, তখন আমরা ওপেন এ পুল রিকোয়েস্ট করবো। তো পুল রিকোয়েস্ট করলে এখন কিন্তু আরেকটা রিপোজিটরি নেই, তাহলে আমার রিপোজিটরিতেই কাউকে না কাউকে আমার মেইনটেইনার অথবা রিভিউয়ার হিসেবে রাখতে হবে,
যে এই পুল রিকোয়েস্টটাকে দেখবে এবং দেখার পরে বলবে যে আচ্ছা এই এই পুল রিকোয়েস্টে আমি দেখতে পাচ্ছি যে কমেন্টটা আছে সেখানে নেমিং কনভেনশন ঠিক নেই, অথবা এটাকে আরেকটু শর্ট করা যেত, কিংবা এখানের কোনো একটা প্রবলেম আছে। এই যে ডিসকাশন আর রিভিউ, এটা কিন্তু স্ক্রাম টিমের মধ্যেই অন্যরা করে, না একজন আরেকজনের করে, পিয়ার রিভিউটা করে। তো এরপরে ওই অনুযায়ী কমিট গুলো চেঞ্জ হয়। তো এখন পর্যন্ত কিন্তু কিউ এর কাছে যাই নেই, তার আগেই আমরা দেখতেছি যে এই কমিট গুলো হচ্ছে। তারপরে হচ্ছে ডেপ্লয়মেন্ট। ডেপ্লয়মেন্টটা আসলে ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ওয়েতে করে। তো একটা ডেপ্লয়মেন্ট হচ্ছে যে কিউ এর জন্য কিউএ এনভায়রনমেন্টে ডিপ্লয় করলো এবং তারা দেখলো যে আচ্ছা এটা ঠিক আছে কিংবা ভুল আছে, সেভাবে কাজ করলো। আরেকটা হচ্ছে যে স্টেজ এনভায়রনমেন্টে ডিপ্লয় করে। অনেকে আবার এখান থেকেই প্রোডাকশনে ডিপ্লয় করে, প্রোডাকশনে ডিপ্লয় করে দেখে যে স্মোক টেস্ট করে যে সব ঠিক আছে কিনা, তারপরে মার্জ করে। লাস্ট মার্জ মানে মেইন ব্রাঞ্চের সাথে আবার মার্জ করে, যে স্মোক টেস্ট করার পরে দেখলো যে সব ঠিক আছে, তারপরে মার্জ করে, তারপরে আবার প্রোডাকশনে ডিপ্লয় করে। তো এটা ডিফারেন্ট ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ফলো করে ডিফারেন্ট কোম্পানি। তো যত কোয়ালিটি চায় তত বেশি স্টেপস অ্যাড করা হয়। তো এইভাবে আসলে গিটহাব ফ্লোটা করে। এটি আসলে এই তিনটা ফ্লো বলা যেতে পারে। কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। কোশ্চেন এখন আমরা আমার কি আসলে চলে মোটামুটি আসছি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলে আসছে। অবশ্যই কিছু কোশ্চেন আছে। তার আগে আমি ফারুকীকে ধন্যবাদ দিতে চাই। এম আ তার সহজ ও তথ্যবহুল উপস্থাপনার জন্য। আমরা অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট ও গ্রিড ব্রাঞ্চিং সম্পর্কে অনেক কিছুই জানলাম এবং আশা করি যারা লিসেনার তারা তাদের এই গ্রিড ব্রাঞ্চিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের গুরুত্ব সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন। তো আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি অ্যা এবং সবাইকে অনুরোধ করব তাদের অ্যা প্রশ্নগুলো আমার চ্যাট বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো শুরুর ১ম একটা কোয়েশ্চেন লিসেনার একটু কনফার্ম করতে চাইছেন যেটা UI কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। যে আমরা কি UI কম্পোনেন্টকে মানে স্মল ছোট, ছোট ৪ ঘন্টার কাজে এ ভাগ করে নেওয়াটা কি এটা মানে ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো হবে? এটাই তিনি কনফার্ম করতে চাচ্ছেন। না আরো কোনো হ্যাঁ, ভালো স্ট্র্যাটেজি আছে? না এইটাই হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে, যে যত ছোট করা যায় এবং পরে আমি এটা আরেকজনকে দিয়ে দিতে পারতেছি, যাতে আচ্ছা। আরেকজন বসে না থাকে। এটা সবচেয়ে ভালো ওয়ে, এবং আসলে এটা আমি সবসময় দেখছি যে এটা কাজে দেয়। এটা আসলে শুধুমাত্র ইউএ না, অন্য ক্ষেত্রেও সেম। যত ছোট কাজ করে আমি এটা দিয়ে দিতে পারতেছি। আ আ পরবর্তী আরেকটা কোয়েশ্চেন আছে সেটা স্প্রিন্ট পয়েন্টস এবং প্ল্যানিং সম্পর্কে একটা উদাহরণ দেওয়ার জন্য যে আসলে উম ১ উইক স্প্রিন্ট বা ২ উইক স্প্রিন্টের জন্য কতখানি পয়েন্টস আ মানে দেওয়া উচিত? এটা অবশ্যই টিম সাইজ অনুযায়ী ভ্যারি করে। কিন্তু একটা উদাহরণ দিলে খুব ভালো হয়। এবং তার সাথে আওয়ার্স আর ডে এর সম্পর্কটা কি? এটা আ ওকে, মানে পয়েন্টের সাথে আওয়ার্স এর ডে এর কিভাবে রিলেট করব আমরা? প্রথম কথা হচ্ছে যে স্ক্রামের ফিলোসফি অনুযায়ী আপনার আসলে স্টোরি পয়েন্ট এস্টিমেশন দেওয়া হয়, নর্মাল আওয়ার এস্টিমেশন না, স্টোরি পয়েন্ট এস্টিমেশন দেওয়া হয়। এই পয়েন্ট গুলোর সাথে ডিরেক্টলি আওয়ারের কোনো রিলেশনশিপ নাই। এটা হচ্ছে যে কাজের কমপ্লেক্সিটির উপর রিলেশনশিপ। এখন যদি এটার সাথে আপনি ডিরেক্টলি মিল পেয়ে যান, ডিরেক্টলি, হুম, তার মানে আসলে এটা ঠিক মতো দেওয়া হয়। তাহলে তো আওয়ারলি এস্টিমেশন দিলেই হয়ে যেত যদি আমরা পয়েন্ট দিতে পারতাম। তো আ স্টোরি পয়েন্ট এস্টিমেশনের ব্যাপারটা হচ্ছে আমাদের একটা টাস্ককে বেঞ্চমার্ক হিসেবে ধরতে হবে এবং এটার কমপ্লেক্সিটি চিন্তা করতে হবে, এবং যে কোনো ভাবে এটাকে একটা নাম্বার দিতে হবে, যে আমরা এটাকে নাম্বার দিলাম 3 অথবা 5। এটা টিম টু টিম ভ্যারি করে। একটা টিম একই কাজকে 3 দিতে পারে, একটা কাজকে 7 দিতে পারে, কিন্তু টিমের সবাই একটাতে অ্যাগ্রি করতে হবে যে এটাকে আমরা 3 ধরে বেঞ্চমার্ক ধরলাম। একটা ছোট একটা কাজ নিতে হবে, সেটাকে 3 ধরে বেঞ্চমার্ক করলাম, তারপরে ওইটার সাপেক্ষে অন্যান্য টাস্কের টাস্কের আমরা স্টোরি পয়েন্ট এস্টিমেশন দিব।
এরপরে আপনি প্রথম স্প্রিন্টে কিন্তু এটা বলতে পারবেন না যে আমরা কতগুলো শেষ করলাম, আসলে এস্টিমেট কিভাবে করবো, কত পয়েন্ট দিতে পারবো। এটা আসলে অ্যাটলিস্ট দুইটা স্প্রিন্ট পরে আমরা স্প্রিন্ট ভেলোসিটি কাউন্ট করতে পারি, যে প্রতি স্প্রিন্টে নর্মালি ধরেন 100 পয়েন্ট দিতে পারি, 5 জনের টিমে 100 পয়েন্ট দিচ্ছি সাপোজ। তারপরে পরের স্প্রিন্টে আমরা দেখলাম যে 120 দিতে পারছি, তখন বিষয়টা আমরা কি এবারে যাই। বিষয়টা কি এরকম যে আমরা একটা বাটখারা বা মানে ওজন 1 কেজি বা 2 কেজির একটা ওজন দিয়ে কিছু মেপে ফেললাম। তারপর ওই মাপা যে জিনিসটাকে আ ওটাকে একটা আ মূল ভিত্তি হিসেবে আমি অন্যান্য টাস্কের জন্য ব্যবহার করতেছি। একটা টাস্ককে আমি ওজন ধরে অন্যান্য টাস্কগুলো আসলে কতখানি কমপ্লেক্স হবে, কত সময় লাগতে পারে, কত গুণ সেই জিনিসটাই মাপবো। কিন্তু এটা ডে বা আওয়ার্স এ কোনো সময় করা ঠিক হবে না। এটাই এক্স্যাক্টলি, কি? খুবই ঠিক, মানে প্রপার একটা এক্সাম্পল দিচ্ছেন। একটা জায়গায় এখন আমি একটু ডিফার করি, সেটা হচ্ছে যে হুম, ওই যে 1 কেজি বলছেন, ওইটা না বলে যদি আপনি বলেন একটা পাথর দিচ্ছেন, আচ্ছা, আচ্ছা। তাহলে হচ্ছে যে এটা প্রপার প্রপার হবে যে আমি জানি না এক্স্যাক্টলি কত, কিন্তু একটা পাথর দিলাম, এবং পাথরের সাথে কম্পেয়ার করে করে আমরা দেখতেছি। এবং আসলে স্টোরি ফাইড এস্টিমেশনের জন্য হ্যাঁ, প্রবাবলি আমরা আলাদা একটা সেশন নিতে পারি, এটার জন্য আসলে 30 মিনিটস একটা সেশন হ্যাঁ, গুড এনাফ, বাট কিন্তু এরকম একটা সেশন লাগে। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ ফারুকী। আ আমি তাহলে আমি একটা ১-২ টা স্প্রিন্টে এরকম একটা আমরা কতখানি টিম অনুযায়ী কমপ্লিট করতে পারছি, সেটার উপর আমরা পরবর্তীতে প্ল্যানিং করব যে আসলে আমরা কতখানি একটা স্প্রিন্টে গোল অ্যাচিভ করতে পারি, কত পয়েন্টস এবং তার উপর ভিত্তি করে নেক্সট স্প্রিন্ট গুলোর গোল নির্ধারণ করা উচিত। এটাই তো? রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, ধন্যবাদ ফারুকী এম আ ক্লারিফিকেশন এর জন্য। আরেকটা কোয়েশ্চেন আছে যে আ মানে স্ক্রাম এর জন্য কি গিট কি নেসেসারি? এটা স্ক্রামটা কি মানে আমরা এই টেক প্রজেক্ট বা কম্পিউটিং প্রজেক্টের বাইরেও কি স্ক্রাম ব্যবহার করতে পারি না? হ্যাঁ, আমরা করতে পারি। আসলে এটার সাথে গিটের সাথে ডিরেক্টলি কোনো রিলেশনশিপ নেই। নরমালি সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা গিট ইউজ করি, এবং এটা আসলে ডেপ্লয়মেন্ট প্রসেসটাকে কুইক করতে পারি সহজে। এই জন্য গিট ইউজ করা হয়, এটার সাথে এটা কোনো কানেকশন নাই আসলে, এটা টোটালি ডিফারেন্ট থিংস। তো আচ্ছা। আমি দেখছি যে যখন ডিজাইন প্রজেক্ট হয়, তখন হুম, কিন্তু আসলে গিটে তারা করতেছে না, সরাসরি আহ, যেসব অ্যাডোব এক্সিসে কাজ করতেছে কিংবা স্কেচে কাজ করতেছে, এবং ওইটাতেই তারা ডেলিভারি করতেছে। সো স্ক্রাম এই গিটের সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা মানে এই এজাইল মেথোডোলজি আমরা যেকোনো ধরনের প্রজেক্টের জন্যই ব্যবহার করতে পারি এবং এটা রাইট। একটা হয়তো দেখা যাচ্ছে মোটর গাড়ি কোম্পানির জন্যও ব্যবহার করতে পারি। টয়োটা বা হ্যাঁ, অন্যান্য বড়, বড় ব্র্যান্ডরা হ্যাঁ, এটা তো বোধহয় বলছে টয়োটাতে কানমানি ইউজ করে, এটা আচ্ছা, খুবই আচ্ছা, পপুলার হয়েছে ওখান থেকেই। আচ্ছা, আচ্ছা। আ জেনে ভালো লাগলো এটা। এটা একটা খুব ইন্টারেস্টিং তথ্য যে তারা কানবান ব্যবহার করে। তো আরেকটা কোয়েশ্চেন চলে আসছে যে মানে যারা কোড রিভিউয়ার কিভাবে তাদের টাইমটা ম্যানেজ বা প্ল্যান করবে একটা স্প্রিন্টে? কোনো যদি টিপস থাকে আপনার? ওকে, শিওর। কোড রিভিউটা আসলে একটা প্র্যাকটিস, মানে এখানে ব্যাপারটা থাকে এরকম যে আমি যখন লাস্ট কোম্পানিতে ছিলাম, তখন আমরা একটা কনভেনশন ফলো করতাম যে সকালবেলা এসেই প্রত্যেকেই কোড রিভিউ করতো, মানে প্রত্যেকেই 15 মিনিটস কিংবা 30 মিনিটস কোড রিভিউ করবে এবং বলবো, এবং মানে ওইটাই ফলো করতাম, যে সকালে এসে আমরা এই কোড রিভিউটা করতাম। তো আমরা জানতাম যে সকালবেলা করে, এবং অনেকে আছে যে সকালবেলা কমফোর্টেবল ফিল করে না, তারা বিকালবেলা করে, কিন্তু প্রতিদিন আমরা ½ সময় রাখি প্রত্যেকে নিজের জন্য কোড রিভিউ করার জন্য। এবং কোড রিভিউর যে আসলে কি বেনিফিট আছে, অনেক সময় অনেক টিমে পাওয়া যায় যে তারা জানে না যে কি বেনিফিট আছে। বেনিফিট আসলে শুধুমাত্র ডেভেলপারের না, রিভিউয়ারেরও বেনিফিট হয়। তো সেই জন্য এইটা মানে যারা লিডার থাকে তাদের এই মোটিভেটটা করতে হয় যে এই জিনিসটা মানে কোড রিভিউটা ভালো এবং এটা করা উচিত, রেগুলার করলে কি ধরনের বেনিফিট পাওয়া যায়, যে প্রোডাক্ট সম্বন্ধে জানা যায়, নিজের কোড ভালো হয়, অন্যদের কোডও ভালো হয়। আ এক্ষেত্রে কি সবসময় আমরা পিয়ার রিভিউ করব? না আ সে কোনো এক্সপেরিয়েন্সড যে আ ডেভেলপার আছে তারাই শুধু দায়িত্ব নিবে এটা করার না, জন্য? এটা আসলে পিয়ার রিভিউ, মানে এখানে আসলে
এক্সপিরিয়েন্স ডেভেলপারের দায়িত্ব হচ্ছে যে জুনিয়রদেরকে শেখানো যে কোড রিভিউ কিভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা। তো এটা সবাই প্রত্যেকেই যাতে করতে পারে, টিমের সবাই যাতে কোড রিভিউ করতে পারে, মানে যারা কোডার আছে তারা কোড রিভিউ করতে পারে, সেটার মানে মেকশিওর করতে হয়। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজার আছে, সাধারণত অনেক সময় ম্যানেজাররা থাকে। এটা এই স্ক্রাম বোর্ডের সাথে বা গিট ফ্লোর সাথে মানে কিভাবে রিলেট করবে? তাদের সম্পর্কটা কি হবে? তারা কি করবে এই গিট ফ্লোর মধ্যে বা স্ক্রাম বোর্ডের মধ্যে? Sure. প্রথম কথা হচ্ছে যে আহ, কয়েকটা রোল আছে এখানে, যেটা আসলে মানে অর্গানাইজেশন লেভেলের রোল, যেটা আসলে স্ক্রামের সাথে রিলেটেড। একটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লিড, একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। সফটওয়্যার ডেভেলপমেন্ট লিড হচ্ছে আসলে কাইন্ড অফ টিম লিড অফ দ্যাট টিম। সেই সফটওয়্যার টিমের কিংবা দুই তিনটা সফটওয়্যার টিমের একটা লিড থাকে, যে যে লিড করে, যে আসলে মেকশিওর করে যে কোড রিভিউটা হচ্ছে, তারপরে অন্যান্য প্রত্যেকের পার্সোনাল কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখে, যে এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লিডের কাজ। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের কাজ হচ্ছে মাল্টিপল টিমকে প্রসেসের মধ্যে আনা। ধরেন এই যে তার সাথে স্ক্রামের কানেকশনটা আছে কিছু, সেটা আমি বলতেছি। প্রথমে হচ্ছে যে তার রোলটা হচ্ছে মেক শিওর করা যে প্রত্যেকটা টিমের মধ্যে প্রসেস গুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং প্রসেস ঠিক মতো ইউজ করতেছে। তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট লিড যখন প্রত্যেকের কি বলে প্রত্যেকটা টিমের পারফরমেন্স, টিম মেম্বারের পারফরমেন্স রিভিউ করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজার দেখে যে এটা ঠিক আছে কিনা। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ম্যানেজারের কিছু মেট্রিক্স থাকে, তারা কিছু মেট্রিক্স মেনটেন করে যে কোড কোয়ালিটি ঠিক আছে কিনা, কিংবা কোড ফাস্ট ভাবে আমরা করতেছি কিনা। যেমন পুল রিকোয়েস্ট রেট চেক করা, পিয়ার রেট চেক করা, যে কিরকম ভাবে আমরা পিয়ার রেট করতেছি। তো পিয়ার রেটটা যদি আহ, কম হয়, এভারেজ কম হয়, তখন বোঝা যায় যে আসলে এই টিমটা প্রবলেমে আছে, এই টিমের মধ্যে এভারেজ পুল রিকোয়েস্ট রেটটা কম। তার মানে তারা ঠিক মতো মানে কাজগুলো ছোট করতেছে না, অথবা দ্রুত কমিট করতেছে না, কোনো একটা প্রবলেম আছে। তো তখন তারা এটাকে মেনশন করে যে এখানে এখানে এই প্রবলেমটা আছে। এটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মানে টিমের বার্ডস আই ভিউতে দেখে যে টিমের প্রোগ্রেস কিরকম যাচ্ছে, সবকিছু ঠিক মতো আছে কিনা, মেট্রিক্স গুলো ঠিক আছে কিনা। এটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের কাজ। আর তো স্ক্রামের ক্ষেত্রে একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে কিছু আছে, যেমন সিভিসি, যে কমিটেড ভার্সেস কমপ্লিটেড, এই রিপোর্টটা দেখা, স্পিন ভেলোসিটি রিপোর্টটা দেখা। এই রিপোর্টটা গুলো প্রত্যেকটা টিমের সাথে কম্পেয়ার করা, যে সব টিম ঠিক মতো আছে কিনা। এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের। ধন্যবাদ ফারুকী। আমি আশা করি লিসেনার আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আরো কিছু কোশ্চিন ছিল ফারুকী। ওয়ান অফ দ্য কোশ্চেন যে আমরা কানবান নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম। আহ, সেই কানবান কি ধরনের প্রজেক্ট গুলো আসলে ফলো করা উচিত কানবানের জন্য? কানবানের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী প্রজেক্ট হচ্ছে যে সাপোর্ট। আপনি যদি চিন্তা করেন যে আপনার এক্সটার্নাল ক্লায়েন্ট আছে যারা এই একটা প্রোডাক্ট ইউজ করতেছে, ইউজ করার সময় তারা ধরেন কনফিগারেশন জানে না কিংবা ভুল করছে, তখন আপনাকে বললো যে এটা আমি পারতেছি না, কিভাবে করবো। এই যে যখন আপনার মানে প্রোডাকশন লেভেলে যাবেন, অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, অনেক রিকোয়েস্ট আসবে, তখন আপনি কানবান ফলো করবেন। কারণ আপনি প্ল্যান করতে পারতেছেন না, স্প্রিন্ট প্ল্যানিং এর কিছু নাই এখানে। এখানে টিকিট আসবে, আপনার করতে থাকতে হবে। এটাই হচ্ছে কানবানের মানে বেসিক নিড, মানে ইউজ কেস এখানে। এছাড়া যখন একটা টিম থাকে, বড় টিম থাকে, তখন দেখা যায় ডেভঅপস টিমরা একটা আলাদা একটা টিম তৈরি করে, ডেভঅপস টিম, এবং তারা সাপোর্ট দেয় অন্যান্য ডিপার্টমেন্ট, কিংবা আইটি সাপোর্ট টিম আলাদা থাকে যারা অন্যান্য ডিপার্টমেন্টকে সাপোর্ট দেয়। তারা আসলে কানবান ফলো করে এবং কানবান ফলো করে তারা কাজ করে। ধন্যবাদ ফারুকী। আমি আমার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, যে আমরা তো ওয়াটারফল মেথোডোলজি সম্পর্কে শুনছি বা আমরা পড়ছি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বইয়ে। তো আমরা কি প্রত্যেকটা স্প্রিন্টকে একটা শর্ট ওয়াটারফল প্রজেক্ট হিসেবে বলতে পারি?
আমরা আসলে বলতে পারি এটাকে শর্ট ওয়াটারফল মডেল, কারণ ওয়াটারফল মডেলে হয় কি যে আমরা আলটিমেটলি তো প্রোডাক্টটা ডেলিভার করি। আমরা কিন্তু 2 সপ্তাহের মধ্যে ওই ওয়াটারফলই ফলো করতেছি, কিন্তু মানে আউটকামও দিচ্ছি। 2 সপ্তাহের মধ্যেই আমরা একটা প্রোডাক্ট ডেলিভারি করতেছি। কিন্তু হয় কি যে ওয়াটারফলের যেটা আপনি ধরেন, যদি চিন্তা করেন যে সিএমএমআই লেভেল 3 আর লেভেল 5 যেভাবে বলা আছে ওয়াটারফল যেভাবে হওয়া উচিত, তারপর হাই লেভেল ডিজাইন, লো লেভেল ডিজাইন, প্ল্যানিং, অনেক কিছু বলা আছে। কিন্তু এখানে হচ্ছে যে আপনি 2 সপ্তাহ তো এত কিছু করতে পারবেন না, এগুলোকে শর্ট করে নিতে হবে। প্ল্যানিং অতটুকুই করবেন যতটুকু আপনি করতে পারেন, মানে মিনিমাম পোর্শন প্ল্যানিং করা, হাই লেভেল ডিজাইন এবং লো লেভেল ডিজাইন না করে মিনিমাম লেভেলের ডিজাইন করে এটাকে দেওয়া যায়, যাতে 2 সপ্তাহ পরে আমরা একটা শিপেবল প্রোডাক্ট দিতে পারি। সেটা হচ্ছে মাস্ট। তো ওয়াটারফলই ফলো করতেছি, কিন্তু একটু স্মলার ভার্সন, কিছু কিছু স্টেপ বাদ দিয়ে। উম, ঠিক আছে। পরবর্তী কোশ্চিন, আমি কিছু র্যাপিড ফায়ার ইভেন্টে চলে যাচ্ছি। আমাদের Sure. হাতে সময় কম, কিন্তু আসলে আমাদের আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে। আর লিসেনারদেরকে বলবো যে তারা কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করে ফেলুন। আমার র্যাপিড ফায়ার পর্ব চলতে থাকবে এবং সঙ্গে সঙ্গে আহ, আপনাদের প্রশ্ন নেওয়াও চলতে থাকবে। এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে ক্লিক করে খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সেখানে দিতে পারেন। তো র্যাপিড ফায়ারের নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা যখন স্প্রিন্ট প্ল্যানিং এর পর প্রত্যেকটা ডেভেলপার বা কিউএ কোন একটা টিকিট চুজ করতে যায় এবং সঙ্গে সঙ্গে আরেকজন ডেভেলপারও চাচ্ছে একই টিকিট করতে, যে এক্ষেত্রে যে কনফ্লিক্টটা হয় সেটা কিভাবে রিজলভ করা যায়? ওকে, তো প্রথমে হচ্ছে কনফ্লিক্টের ব্যাপারে অ্যাওয়ারনেসটা হয় ডেইলি স্ট্যান্ড আপে বলতে হয় যে আমি আজকে এই এই কাজগুলো করব। তখন আরেকজন বলতে পারে না, আসলে আমি ওই কাজটাই করতে যাচ্ছি, আমি ওইটা নিতে যাচ্ছি। ওটা যখন তারা বলে তখন আসলে দুইটা জিনিস হতে পারে, যে ধরেন আপনার আহ, কাজ কাজটা খুব দ্রুত করা লাগবে। তার মানে এমন একজনকে দিতে হবে যে সিমিলার টাইপের কাজ করছে। তখন বলতে হবে যে আমাদের এই স্প্রিন্টের গোল অনুযায়ী আমাদের অনেকগুলো কাজ আছে, তো এর মধ্যে থেকে যে কাজটা খুব মানে আগে করছে সে করবে। কিন্তু ধরেন আপনার এনাফ টাইম আছে, আপনি ধরতে পারছেন যে আসলে এই 2 সপ্তাহের মধ্যে যা করার কথা সেটা আপনি করতে পারবেন। তখন এমন মানুষকে দেওয়া হচ্ছে যে আগে কোন সময় এটা করে নাই। তাহলে হচ্ছে যে সেই সিমিলার নলেজটা দুইজন মানুষের কাছে রেপ্লিকেট করা হলো। তখন একজন যদি নাও থাকে একদিন, সিমিলার টাইপের কাজটা ওই নতুন ডেভেলপার এটা কভার করতে পারে। নেক্সট কোশ্চেন, যে আমরা স্প্রিন্ট প্ল্যানিং এবং যে ব্যাকলগ গ্রুমিং করতেছি বা স্প্রিন্ট রিফাইনমেন্ট করতেছি, এই দুটোর মধ্যে আসলে বেসিক পার্থক্যগুলো কি, মানে আসলে কি করব এই দুই জায়গাতে? রাইট, এটা আসলে একটা গুড কোশ্চেন। অনেক ক্ষেত্রে এটা কনফিউশন তৈরি করে। তাই আমি বলি যে প্রথমে হচ্ছে যে ব্যাকলগ গ্রুমিং অথবা স্প্রিন্ট রিফাইনমেন্টের মধ্যে প্রোডাক্ট ম্যানেজার ফিচার সম্বন্ধে বলে, এবং ফিচারটা যেহেতু এস্টিমেট করতে হয়, ডেভেলপাররা অনেক কোশ্চেন করে সেখানেই কোশ্চেন করার সময় যে কি কি, মানে এই ফিচার আসলে কি থাকা উচিত, কেন এই জিনিসটা আছে, এটাতে কি আসলে এই জিনিসটা থাকা উচিত কিনা, এটা ডিপেন্ডেন্সি কি কি। তখন অনেকগুলো কোশ্চেন করার ফলে প্রোডাক্ট ম্যানেজার তখন অ্যান্সার দিতে হয় সবকিছু, যে হ্যাঁ এটা আসলে এই কারণে করতেছি, এটা আসলে এই জিনিস আছে। এবং তারা তখন দেখা যায় কোনো কোনো সময় ফিচারকে ছোট এবং বড়ও করে, যে না আসলে এই ফিচারটার সাথে এটা কানেক্টেড না, এটাকে ছোট করে আলাদা স্টোরি পয়েন্টে দিই, আলাদা স্টোরিতে দিই। তো এইভাবে মানে ওই দিন শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে ডিসকাস করা হয় যে কি ফিচারটা আমরা তৈরি করব, এবং ওটাতে এস্টিমেশন করা হয় যে এটা আসলে কিরকম সময় লাগতে পারে। আর যেদিন প্ল্যানিং হয় সেদিন হয় কমিটমেন্ট করা, যে এই 2 সপ্তাহে আমরা কি আদৌ এই এতগুলো কাজ করতে পারবো কিনা, এবং যদি করতে পারি তাহলে এটা বলা হয় যে হ্যাঁ এই কাজগুলো তুমি করতে পারবো। এবং প্ল্যানিং শুধুমাত্র কমিটমেন্টটা করা হয় যে হ্যাঁ এই 2 সপ্তাহে আমরা এগুলোই করবো। তো এটা হচ্ছে মেইন পার্থক্য। নেক্সট কোশ্চেন, যে আমরা স্প্রিন্ট প্ল্যানিং এ আমরা টিকিটের কমপ্লেক্সিটি অনুযায়ী যে এস্টিমেশন করি, কিন্তু হুম। বিভিন্ন জন, বিভিন্ন ডেভেলপার বা কিউএ তারা বিভিন্ন রকম এস্টিমেশন দিচ্ছে।
তো সেই দেখা যাচ্ছে একজন একটু বেশি এক্সপেরিয়েন্স আর একজন লেস এক্সপেরিয়েন্স সে বেশি এস্টিমেশন দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব? আমরা কোন এস্টিমেশনটা নিব? ওকে, এক্ষেত্রে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা আমাদের একটা বেঞ্চমার্ক ডেফিনেটলি সেট করতে হবে প্রথমেই, যাতে আমরা বেঞ্চমার্ক অনুযায়ী কাজ করতে পারি। এখানে কে এক্সপিরিয়েন্স কিংবা কম এক্সপিরিয়েন্স এর সাথে কানেক্টেড হবে না। কাজটা হবে যে আগের কাজের সাথে কম্পেয়ার করে এই কাজটা কিরকম। তারপরেও দেখবেন যে যে একটা টিমে যদি 7 জন থাকে, 7 জন কিন্তু সবাই একই কথা বলবে না যে এটা আগের সাথে কম্পেয়ার করে এটা আসলে আগেরটা ছিল 3, এটা 5 হবে। একজন বলবে 5, একজন বলবে 13, এরকম বলবেই। তখন যে প্রথম মানে যে সবচেয়ে কম বলছে এবং যে সবচেয়ে বেশি বলছে তারা তাদের জাস্টিফিকেশন দিবে কেন তারা এটা বলছে। তারপরে সেকেন্ড রাউন্ড আবার এরকম এস্টিমেশন হবে এবং তার একটা এগ্রিমেন্টে আসতে হবে। ডেফিনেটলি এগ্রিমেন্টে আসতে হবে যে এটা আসলে কত। সবাই যখন এগ্রি করবে যে হ্যাঁ এটা আসলে 5, অথবা এটা আসলে 13, অথবা এটা আসলে 8, তখন আমরা ধরে নেব যে এটা অ্যাগ্রিড স্টোরি পয়েন্ট। যতক্ষণ না এগ্রিমেন্ট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিসকাস চালিয়ে যেতে হবে যে আহ, এটা কত পয়েন্ট হওয়া উচিত কম্পেয়ার টু দ্য বেঞ্চমার্ক। লিসেনার কাছ থেকে একটা কোশ্চেন আছে আ যে আমরা স্ক্রামে কোনো টিম লিড রোল দেখলাম না। এবং আম এক্ষেত্রে কি স্ক্রাম মাস্টার লিড রোল এর ভূমিকা পালন করতেছে? আর তার সঙ্গেই আরেকটা কোশ্চেন যে এ এই লিডারশিপ প্র্যাকটিসটা কি স্ক্রাম এনকারেজ করে না? স্ক্রামের আসলে এটা আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে স্ক্রামের বেসিক বেসিক ওয়ান। স্ক্রামের যদি আপনি স্কেল করেন তখন আসলে অনেকগুলো আর ফ্রেমওয়ার্ক আছে, যেমন লেস ফ্রেমওয়ার্ক, সেফ ফ্রেমওয়ার্ক, স্কেলেবল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। তো ওইসব ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে হায়ারার্কি গুলো দেখতে পারবেন যে কিভাবে কানেক্টেড, কিভাবে লিডারশিপ গুলো যাচ্ছে। কিন্তু স্ক্রামের যে মিনিমাম ইউনিট যেখানে, সেখানে কিন্তু আসলে কোনো লিডার নাই, প্রত্যেকেই সেলফ সাফিসিয়েন্ট। এখানে কোনো লিডার থাকবে না, মানে এটা হচ্ছে থিওরিটিক্যালি। আর স্ক্রাম মাস্টার যে সে কিন্তু নন টেকও হইতে পারে। সো সে যে এসেনশিয়ালি টিম লিডার হবে এমন কোনো কথা নেই, কিন্তু টিম লিডার ইচ্ছা করলে সেই রোলটা প্লে করতে পারে। স্ক্রাম মাস্টারের রোল, স্ক্রাম মাস্টার এটা একটা রোল, এটা আসলে কোনো পজিশন না। তো টিম লিডার নর্মালি হয় যে আইদার ডেডিকেটেড স্ক্রাম মাস্টার থাকে, অথবা টিম লিডার সেটাকে মানে এক্সিকিউট করে। তো আমি লাস্ট কোম্পানিতে আমি এক্সিকিউট করতাম, যেহেতু আমাদের স্ক্রাম মাস্টার ছিল না, সব টিমে ছিল না। তো আহ, এটা আমি আমি করতাম, স্ক্রাম মাস্টারের রোল প্লে করতাম। কিন্তু লিডারশিপ একটা জিনিস যেটা আসলে সবসময় লাগে, সবসময় লাগে, কিন্তু থিওরিটিক্যালি যখন স্ক্রাম বলছে যে থিওরিটিক্যালি সবাই সেলফ অর্গানাইজ, এটা মেনে নিবে সবকিছু, কিন্তু হিউম্যান আসলে সেরকম না। তো সেই জন্য একজনকে একটু লিড দিতে হয়, একজনকে হেল্প করতে হয় অ্যাজ এ সার্ভেন্ট লিডার। টিমকে হেল্প করতে হয় যে যাতে কাজগুলা ঠিক মতো হয়, যাতে যে প্রসেস গুলো বলা হয়েছে সেগুলো যাতে ঠিক মতো হচ্ছে কিনা, এবং মোটিভেট করা, এইসব জিনিসগুলো হয়। স্ক্রাম আসলে এটাকে প্রমোট করে না। স্ক্রাম আসলে টিম লিডার পার্টটাই নাই স্ক্রামের, স্ক্রামের যে থিওরি সেটা নেই। আ উম আশা করি লিসেনার আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনার যদি ফার্দার ক্লারিফিকেশন এর দরকার হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আ ফারুকী আপনাকে ধন্যবাদ দিয়েছেন লিসেনার। আশা করি এন তার তার ধন্যবাদ। উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে। আ এখানে আরেকটা কোয়েশ্চেন যে এই স্ক্রাম প্ল্যানিং ফেজটা আম কত দিন বা কত সময় আসলে অ্যা লাগা উচিত? এটা মানে এটা কি কোনো বলপার্ক কোনো একটা ইয়ে আছে? এ ফিগার আছে? হ্যাঁ আছে। তো এখানে কিছু কেস আছে যে অনেক সময় অনেকে ব্যাকলগ গ্রুমিংটা করে না। তো করে কি যে একসাথে স্প্রিন্ট প্ল্যানিং সাথে করে ফেলে। যদি সেরকম হয়, 2 সপ্তাহের স্প্রিন্টে 8 ঘন্টা হচ্ছে আপনার স্প্রিন্ট প্ল্যানিং এর টাইম। কারণ পুরো দিন আপনি দিয়ে দিবেন যে স্প্রিন্ট প্ল্যানিং এ। কিন্তু যদি আপনার ব্যাকলগ গ্রুমিং হয়, এখনকার কনভেনশন অনুযায়ী স্প্রিন্ট প্ল্যানিং এর জন্য না হয় আসলে 2 আওয়ার্স।
যদি আপনার 2 সপ্তাহ স্প্রিন্ট হয় 2 আওয়ার্স নেওয়া হয়। ফার্স্ট আওয়ারটা হয় যে শুধুমাত্র প্রোডাক্ট ম্যানেজারের সাথে সবাই মিলে করে, আর সেকেন্ড আওয়ারটা করা হয় টেকনিক্যাল টিম নিজেরা নিজেরা করে। তো এই 2 আওয়ার স্প্রিন্ট প্ল্যানিং আসলে গুড এনাফ, এবং কনভেনশনালি মোস্ট অফ দ্য টিম ফলো দ্যাট। লিসেনার, আমি আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি র্যাপিড ফায়ারে আবার চলে যাচ্ছি। একজন সফটওয়্যার প্রফেশনালের জন্য এই অ্যাজাইল স্ক্রাম প্রসেস জানাটা আসলে কতখানি জরুরি? ওকে, কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এখানে। সেটা হচ্ছে যে স্ক্রাম প্রসেস যদি আমরা জানি অ্যাজ সফটওয়্যার ডেভেলপার, তার মানে আমরা জানি যে আমাদের স্টোরি পয়েন্ট এস্টিমেশন করতে হবে এবং স্প্রিন্ট রিভিউ করতে হবে, এবং আমরা ডেফিনেটলি দ্য প্রোডাক্ট যেটা আমরা চাচ্ছি, যে প্রথমে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আমি ডেভেলপ করে দিচ্ছি কিন্তু এটা আসলে লাইভে যায়নি, তো এটা তো আসলে আমার ফেলিয়ার। আমি যদি অ্যাজাইল ওয়েতে যেতাম তাহলে আসলে আমারও সাকসেস হইতো, ক্লায়েন্টও সাকসেসফুল হইতো। তো এই এই একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে স্ক্রামের ভ্যালুগুলা। স্ক্রামের ভ্যালুগুলা আসলে সব ক্ষেত্রে কাজে দেয়। তো এই ভ্যালুগুলা মানে একজন ডেভেলপার সুবিধাজনক, কিন্তু আমি যেটা দেখি যে রিয়েল লাইফে সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে ভিজিবিলিটি। যখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে অনেক স্টেক হোল্ডাররা জানেই না যে টেক টিম কি কাজ করতেছে। যদি তাদেরকে আমি ব্যাকলগ গ্রুমিং এ প্রোডাক্ট ম্যানেজারের সাথে স্টেক হোল্ডার রাখি, স্প্রিন্ট রিভিউতে প্রোডাক্ট ম্যানেজারের সাথে স্টেক হোল্ডার রাখি, তখন তারা দেখতে পায় যে আসলে কি ধরনের কাজ করতেছে। এবং স্প্রিন্টের অনেকগুলো রিপোর্ট আছে, যে ভেলোসিটি রিপোর্ট, সিভিসি রিপোর্ট, এইসব রিপোর্ট গুলো যখন থাকে তখন অন্যান্য স্টেক হোল্ডাররা কোনো স্পেকুলেশন করে না যে আসলে টেক টিম আসলে কিছু করতেছে না কিংবা ডেভেলপাররা কিছু করতেছে না। এই জিনিসটা হয় না। তখন এই রিপোর্ট গুলো যখন থাকে তারা ভিজুয়ালাইজ করতে পারে আসলে কত পরিমাণ কমপ্লেক্স কাজ তারা করতেছে। তো এই জন্য ডেভেলপার নিজেকেই আসলে অ্যাডভোকেসি করা উচিত স্ক্রামের জন্য, যে আমরা স্ক্রাম ফলো করব, তার মানে এই রিপোর্ট গুলো আসবে এবং সবাই বুঝবে যে আমরা কি পরিমাণ কাজ করতেছি। এই জিনিসটা ভিজিবিলিটিটা থাকে তখন। কানবানের ক্ষেত্রেও সেম, দেখতে পাই যে কতগুলো টিকিট আছে, নাহলে তো আসলে রিকোয়েস্ট আসবে আর সে করবে কিন্তু কেউ জানবে না যে কতগুলো রিকোয়েস্ট সে সার্ভ করছে। লিসেনার কাছ থেকে একটা কোশ্চেন আছে যে আমরা অ্যাজাইল ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আরো কিছু জানতে চাই, সেই রিসোর্স গুলো কি শেয়ার করা যায় কোনোভাবে? হ্যাঁ, মানে পার্টিকুলার কোনো কিছু থাকলে তো আমি বলতে পারি যে পার্টিকুলারলি এই জিনিসটা এই জায়গায় দেখতে পারবেন। তার তাছাড়া স্ক্রাম অ্যালায়েন্স হচ্ছে এখন মানে কোয়াইট পপুলার সার্টিফিকেশনের জন্য। তো ওরা একটা ব্লগ মেনটেন করে স্ক্রাম অ্যালায়েন্স। তো ওদের ব্লগের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, বেশিরভাগ ইনফরমেশন আপনি ওখানে পাবেন। তারপরেও ওই যে লেস সেফ, এরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তৈরি করছে। আহ, ধন্যবাদ ফারুকি। আশা করি লিসেনার আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। র্যাপিড ফায়ারে আমি ব্যাক করতেছি। সবার একটা খুব কমন কোশ্চেন যে অ্যাজাইল এবং স্ক্রাম প্রসেসের মধ্যে মানে পার্থক্যটা করতে পারে না। আপনি যদি শর্ট একটু পার্থক্যটা বলে দিতেন সবাইকে। অ্যাজাইলটা হচ্ছে যে ম্যাথোডোলজিস অথবা প্রসেস বলতে পারেন, যে প্রসেসটা স্কোপ চেঞ্জ হওয়াটাকে সুন্দর করে ম্যানেজ করে। কিন্তু এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এটার জন্য যে প্রসেসটা, যেই ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ককে বলা হয় যে স্ক্রাম ফ্রেমওয়ার্ক অথবা কানবান ফ্রেমওয়ার্ক, হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমব্রেলা হচ্ছে অ্যাজাইল, আর তার আন্ডারে হচ্ছে যে স্ক্রাম অথবা কানবান অথবা এক্সপি। ধন্যবাদ ফারুকি। লিসেনার আপনাদের কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দ্যাট ওয়াজ এ গ্রেট সেশন। আমার খুব ভালো লেগেছে। আমরা স্ক্রাম, স্প্রিন্ট, গিট ব্রাঞ্চিং সম্পর্কে অনেক কিছুই জানলাম। এই তথ্যবহুল উপস্থাপনার জন্য ফারুকিকে আমার পক্ষ থেকে এক্সট্রা ধন্যবাদ। এবং অবশ্যই লিসেনারদের পক্ষ থেকেও, সবাই হয়তো দিতে পারতেছে না। আর সবাইকে অনুরোধ করব যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের খুব তথ্যবহুল ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে
নিয়মিত আপলোড করি। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করুন। আপনাদের কোন কোয়েশ্চেন আমরা আমাদের এই সেশনগুলো কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি সে সম্পর্কিত আপনাদের মতামত আমাদের সোশ্যাল মিডিয়াতেও জানাতে পারেন। আরেকটা কোয়েশ্চেন আ আ পেয়েছি। অ্যাম স্ক্রাম ব্যান এটা একটা নতুন টার্ম আ খুব শোনা যায়। এই সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে কিছু বলবেন কি? হ্যাঁ, স্ক্রাম এবং কানবানকে মিক্স করা হচ্ছে। এটা আসলে হয় কি যে ধরেন আপনি স্ক্রাম ফলো করেন। আপনার কথা হচ্ছে যে আপনি ২ সপ্তাহ একটা স্প্রিন্ট করবেন। তার মানে আপনি অন্য নতুন কাজ নিবেন না। যে কোনো কাজ আসতেছে, আপনি প্ল্যান করতেছেন যে ঠিক আছে এই ২ সপ্তাহে আমি এই কাজগুলো করতেছি। এর মাঝখানে আমি কাজ নিব না। এটাই হচ্ছে ফোকাস করতেছি আমি এখানে। কিন্তু দেখা যাচ্ছে যে সবসময়ই যদি এরকম কিছু থাকে যে সবসময় ২-৩ টা জিনিস আসতেছে, যেটা আসলে আইদার এন্টায়ার টিম উইল বি বিজি অর ২-৩ জন বিজি থাকবে এটার মধ্যে। তার মানে আমরা যখন তখন সেটাকে এড করতে পারবো। এটা আসলে সেম টু স্ক্রাম বাট আপনি একটা বাফার রাখবেন। ধরেন আমরা ১০০ স্টোরি পয়েন্ট দিতে পারি, কিন্তু আমরা ১০০ স্টোরি পয়েন্ট না নিয়ে আমরা ৮০ স্টোরি পয়েন্ট নিয়ে ২০ স্টোরি পয়েন্ট রাখে দিব যে কানবানের মতো যে কোনো জিনিস আসতে পারে। সেটাই আসলে স্ক্রাম বান। যে কানবানের মতো আসলো এবং ফিক্স করলাম, চলে গেল। এই হচ্ছে স্ক্রাম বান। আহ আর কারো কাছ থেকে কোশ্চেন আমি পাচ্ছি না। আম খুব তথ্যবহুল উপস্থাপনার জন্য ফারুকী আ খুবই ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আ লিসেনার যারা খুব ধৈর্য সহকারে শুনতেছিলেন এবং আশা করি আপনারা একটা ভ্যালু আমাদের সেশন থেকে নিয়ে গিয়েছেন। আ এ বলে আমাদের সেশন আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।